নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। কি তো? স্যার আমি অর্পণ ও, পাল। অর্পণ পাল, কক্সবাজার। স্যার শুরু করছি। শ্রী গুরুভ্যো নমঃ। ওম জবা কুসুম শঙ্কাশ্চ প্রিয়ং মহাদুতিম ধন্ত্বারিং সর্বপাপঘ্नं প্রণতোऽস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভং শিরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত সম্বর্মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গো কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেतं নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরু কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং तं নমামি বৃহস্পতিম ওম হিমকুন্দং মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জনচয় প্রক্ষং রবিসূतं মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং বং তং নমামি শনশ্চরম ওমর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুतं রৌদ্রং तं রাহুং প্রণমাম্যহম পলাল ধূম সংকাশং তারগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং तं কেতুং প্রণমাম্যহম ইতি শ্রীব্যাস বিরচিতং নবগ্রহ স্তোত্রং সম্পূর্ণম। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক শিক্ষা ক্লাস নাম্বার 24। বিষয় হচ্ছে হস্তরেখায় বিবাহ রেখা, রবি রেখা, স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা সহ যাবতীয়, বিশেষ করে যে প্রভৃতি রেখা, যেমন বিদেশ গমন রেখা, ছায়া রেখা, ভ্রাতাভগ্নী রেখা, সন্তান রেখা, অর্থাৎ যাবতীয় ছোটখাটো যে রেখাগুলো রয়েছে সেই রেখার বিষয়ে আলোচনা হবে এই ক্লাসে, এবং বিচার পদ্ধতি। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে আজকে একটু নতুন রঙে সেজেছে, দুই পাশে দুটি হাত, মাঝখানে হচ্ছে গোচর প্ল্যানেটটি। তো ক্লাস শুরু হচ্ছে 26শে ডিসেম্বর 2025। 26 অর্থাৎ হচ্ছে 8, ডিসেম্বর হচ্ছে 3, আর সাল হচ্ছে 9 = 2, শুক্রবারের সংখ্যা 6 = 8। অর্থাৎ তারিখের মধ্যে যেমন শনি রয়েছে, সালে মাসে বারে মিলেও কিন্তু আরেকটা শনি রয়েছে। সকাল 8টায় শুরু হয়েছে, সেই মোতাবেক 8 8 16 সমান কেতু, অর্থাৎ 7। তো শনি এবং কেতু আজকের আমাদের রেখা দেখাবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা দেখব, প্রথম রয়েছে বিবাহ রেখা। আমরা জানি যে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় হৃদয় রেখার উপরে লম্বভাবে যে রেখা থাকে সেটি বিবাহ রেখা। তো বিবাহ রেখা অনেকের হাতে একটা থাকে, দুইটা থাকে, কারো হাতে থাকে না। তা যদি না থাকে তাহলে বিবাহ হবে না। আর একটি থাকলে একটি হবে, দুটি থাকলে দুটি হবে, তিনটি থাকলে তিনটি হবে। এই ধরনের কথা কিন্তু বই পুস্তকে লেখা থাকে। যদি তাই হয় তাহলে আমিও আশাবাদী যে বিবাহ আর একটা হতে পারে। আমার হাতে দুটি রেখা আছে, দুটি সমান। কিন্তু এখানে কথা হচ্ছে যে হৃদয় রেখার গোড়া থেকে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার পর্বের যে কর, ওই কর পর্যন্ত সময় হচ্ছে 50 বছর। তো যদি 50 বছর হয়, এই গ্যাপটুকু, এই এই গ্যাপের লেন্থ হচ্ছে 50 বছর। এই 50 বছর, তো 50 বছরের যেখানে রেখা থাকবে আমরা সেটিকে কিভাবে বুঝবো? যদি মাঝখানে যাই তাহলে 25 বছর ধরবো। যদি এর মাঝ বরাবর মানে 4 খণ্ডে খণ্ডিত করি তাহলে 12 বছর, মানে 12.5 বছর থেকে 12.5, 12.5 25, 37.5, আর হচ্ছে 50। এই অনুযায়ী 50 বছরের মধ্যে বিবাহ হবে। 50 বছরের পরে যাদের বিবাহ হবে সেটি আবার কিভাবে হবে? তখন কি করব? আবার আরো একটা বিষয় আমাদের দেখতে হবে, যে 50 বছরের পরে বিবাহ হবে সেটি কিভাবে দেখব? আর শুধু বিবাহ রেখা থেকেই কি আমরা বিবাহ বিচার করব, না অন্য কোনো দিকে আমরা নজর দেব?
তো বিবাহের কারক গ্রহ যদি আমরা বলি, তাহলে বিবাহ রেখা পামিস্ট্রি অর্থাৎ সামুদ্রিক শাস্ত্র, এটিতে বিবাহ রেখা দিয়ে বিবাহ বিচার করা হবে। কিন্তু সঙ্গে দেখতে হবে যে বিবাহ রেখা কোথায় থাকে, বুধের ক্ষেত্রে থাকে। কিন্তু বিবাহে সহায়ক গ্রহ কোনটি, বিবাহে সহায়ক বা সহায়তা করে কোন কোন গ্রহ, ভিডিও অন করতে হবে। ম্যাক্সিমাম ভিডিও অফ রয়েছে, ভিডিও অন করতে হবে যার যার জায়গা থেকে। তো এই যে বিবাহ রেখা, আমরা রেখা যখন দেখব তখনই কিন্তু আমাদের নজর রাখতে হবে আর তিনটি গ্রহের সঙ্গে। সেই তিনটি গ্রহ কি? প্রথম হচ্ছে সুখ, শান্তি, প্রেম, প্রীতি, সম্ভোগ, গতিশক্তি, সকল কিছুর মালিক শুক্র। অর্থাৎ শুক্রকে প্রণিধানযোগ্য, অর্থাৎ শুক্রকে গুরুত্ব দিতে হবে, শুক্রের স্থান দেখতে হবে। শুক্র ব্যতিরেকে যে দাম্পত্য সুখ বা এই সুখ, শান্তি, সমৃদ্ধি, গতিশক্তি এগুলো আসে না। তো বিবাহ হচ্ছে নারী পুরুষের নিবিড় বন্ধন। তো সেই বন্ধনে সুখই থাকে, যদিও দুঃখও থাকে, বিচ্ছেদ টিচ্ছেদ যখন ঘটে তখন দুঃখ থাকে, তথাপিও সুখের উল্টা পাশ হচ্ছে দুঃখ, অর্থাৎ শুক্র থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তবেই না বিবাহ। এটি একটি মাঙ্গলিক অনুষ্ঠান। তো সেই মাঙ্গলিক অনুষ্ঠান কবে হবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতা কবে কন্যাদায় থেকে মুক্ত হবেন, বা কবে জাতক জাতিকার বিবাহ হবে, সেটি মঙ্গলের উপর নির্ভর করবে। যে মাঙ্গলিক অনুষ্ঠান না হওয়া পর্যন্ত বিবাহ হচ্ছে না। কারণ বিবাহ হচ্ছে হিন্দু বিবাহ চুক্তি নয়, ব্রত। আর আমরা জানি জ্যোতিষশাস্ত্র হচ্ছে, আমরা যেটি নিয়ে চর্চা করি সেটি সনাতন জ্যোতিষ বা বৈদিক জ্যোতিষ, বা যদি ধরি হিন্দু শাস্ত্রীয় জ্যোতিষ তাহলে তাই। এমনকি ভিন্ন ধর্মেরও যদি বিবাহ হয়ে থাকে তাহলেও সেটি একটি অনুষ্ঠান, অর্থাৎ মাঙ্গলিক অনুষ্ঠান, মঙ্গলকে সেখানে লাগবে। 3 নাম্বার হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির বলবত্তা। বিশেষ করে বৃহস্পতি ওই সময় দশা অন্তর্দশায় বা গোচরে তার কি অবস্থানে ছিল, সেই বৃহস্পতির শুভত্বের উপর নির্ভর করবে যে বিবাহের পর কার ভাগ্য উন্নতি হবে, কার অবনতি হবে। তাহলে বিবাহের সবাই উন্নতি চায়, সবাই চায় বিবাহের পরে ভাগ্য উন্নতি হোক, এমনকি দুজনে উপার্জন করি, দুজনে উপার্জন করে বিজয়ী হই, এ ধরনের স্বপ্ন সবার রয়েছে। কিন্তু স্বপ্ন কি সবার পূর্ণ হয়? এই যে হয় না কেন, সেক্ষেত্রে বৃহস্পতির দেবে প্রতিষ্ঠা, বৃহস্পতি দেবে যশ, বৃহস্পতি দেবে সম্মান, বৃহস্পতি দেবে সুউচ্চাসন। তো এই 4টি গ্রহ সংমিশ্রণ একই সঙ্গে লাগবে। তাহলে বুধের ক্রিয়া কি, বুধের কার্যক্রম কি, বুধের ফল কি? বুধের ক্ষেত্রে যেহেতু বিবাহ রেখাটি থাকে, তাহলে বুদ্ধি আপনাকে কিন্তু দেবে। কে দেবে? যে এখন আমার বিবাহ করার দরকার, এখন আমার সন্তান নেওয়া দরকার, এখন সন্তান আসলে আমি সেই সন্তানকে লেখাপড়া করে ন্যূনতম মাধ্যমিক পাশ করায় রেখে যেতে পারবো। এই আনুমানিক ধারণাটা যে আমার সন্তান আমার নিয়ামত, অর্থাৎ আমার কাছে তার প্রতিষ্ঠা, তার যশ, তার সম্মান, বা তাকে বড় করে তোলা, হাঁটি হাঁটি পা পা করে দাঁড়িয়ে দেওয়া, এর সকল দায়িত্ব বাবা মায়ের উপর পড়ে। তো সেই শুভ বুদ্ধিটা, বিশেষ করে 50 বছরের পরে গিয়ে বিবাহ করে তখন যদি স্রষ্টা একটি সন্তান দেন, তাহলে সেই সন্তানকে আমরা কতটুকু বড় করে রেখে যেতে পারবো। যেহেতু আমাদের গড় আয়ু যদি 65 বা 70 বা 68 বা 55 বিভিন্ন বছর যদি হয়ে থাকে, তাছাড়া আয়ু বিচারের পদ্ধতি তো রয়েছে। তথাপিও যে সময়টি নির্ণয় করব সেই সময়টি হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধি, আবার বুধ হচ্ছে গণিত, আর বুধই হচ্ছে সেই টাইম, অর্থাৎ সময়ের দিকে গুরুত্ব দেওয়া হবে বুধ। যার জন্য হাতে সামুদ্রিক শাস্ত্রে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় থাকে বিবাহ রেখা। তাহলে বিবাহ রেখার ক্ষেত্রে আর যে কথাগুলো বলা থাকে, বিশেষ করে যে বিবাহ রেখাটি স্পষ্ট থাকে, লম্বভাবে থাকে, কাটাকাটি বল থাকে না, সেই বলরাম বিবাহ প্রভু, আপনি রেখাটিতে মিউট করুন, আপনি মিউট করুন। সাধারণত বিবাহ হয়। তাহলে যদি আমরা বলি এইটা হচ্ছে রবি রেখা,
তাহলে হৃদয় রেখার কাছাকাছি যে রেখাটি থাকে সেই রেখা অনেক সময় দেখা যায় যে সেই বয়সে তার বিবাহ হয় না। যেমন এখানে যে বিবাহ রেখাটি রেখাটি দেওয়া হয়েছে, দেখেন 3 ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ 17 বছরে দেওয়া হয়েছে। ধরেন ছেলেরা এখনকার সময় 17 বছরে বিবাহ করে না। আবার এমনও হয়েছে যে 17 বছরে বিবাহ করেছে, তারা বাবা মাও হয়ে গেছে, এমনও কিন্তু দেখা যায়। তো এই যে দেখা যায় মানে ধরেন 2টি বা 3টি বিবাহ রেখা রয়েছে, তার মধ্যে যে রেখাটি সব থেকে প্রবল সেই রেখাটি তার বিবাহের কারক হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে প্রবল রেখা, প্রথম রেখাটাই প্রবল, ধরেন অল্প বয়সে যখন মাধ্যমিক পাশ করছে, কলেজে পড়ছে, তখনকার বয়সে 20-22 বছরের একটি প্রবল বিবাহ রেখা রয়েছে। দেখা যাচ্ছে ওই বয়সে সে এমন কোনো প্রেমে বন্ধনে আবদ্ধ হয়েছে যেটি বিবাহের মতো জীবন কাটিয়েছে, কিন্তু জনসমাজে স্বীকৃতিটা পায়নি। আবার মাঝপথে দেখা যাচ্ছে ওটি 5 বছর, 7 বছর, 10 বছর লাইফ লিড করেছে, তারপরে ভেঙে গেছে, পুনরায় আবার ঢাকঢোল পিটিয়ে আবার বিবাহ হচ্ছে নতুন করে। এমন ঘটনাও কিন্তু ঘটছে। সেটিও কিন্তু এই বিবাহ রেখা দ্বারা বিচার করতে হবে। তো যখন কার বিবাহ এই গোপন থাকবে, কার বিবাহ প্রচলিত প্রথায়, বিবাহ মানে লোকজনকে জানানো, স্বীকৃতি পাওয়া, আর বাকি তো বৈদিক মুদ্রাদি রয়েছে। তাহলে কে স্বীকৃতি পাবে আর কে থেমে যাবে? স্বীকৃতি পাবে না, গোপন পথ অবলম্বন করবে, এটি আমরা কিভাবে বুঝবো? যেহেতু বিবাহ রেখাটি বুধের ক্ষেত্রে হয়, তাহলে সেই বুধ কি মিথুনের বুধ না কন্যার বুধ, এটি আমাদের বুঝতে হবে। একটি নোট নেন যে বিবাহ রেখা যখন আমরা বিচার করব, তখন এটি কি বুধ তো রাশিচক্রে 2টি গৃহে থাকে, এটি আমরা জানি যে একটি মিথুন আর একটি কন্যা। তো মিথুনের বুধ কি বিবাহ কারক না কন্যার বুধ বিবাহ কারক? অনেকে বলে থাকেন যে আমার কন্যা রাশি, একটি কন্যাও জীবনে আমার সঙ্গে এসে চললো না, ঘুরলো না, কথা বললো না, হয়তো একটু ফেসবুকে হাই হ্যালোও করলো না। তাহলে কেন করলো না? এই কথাটা কন্যা রাশির অনেক মানুষ বলেন। আবার মিথুন রাশি যে আমাদের বিবাহের কারক হবে কিনা, সেটিও কিন্তু নিয়ে সকল ক্ষেত্রে যে প্রণিধানযোগ্য বা সকল ক্ষেত্রে শতভাগ সত্য এটি কিন্তু নয়, সেটিও বুঝতে হবে। তাহলে কোন বুধ বিবাহ করাবে? আবার সেই বিবাহ রেখা যখনই আমরা দেখব, তখন বিবাহের রেখার নিম্নের অংশ, নিম্নের অংশ বলতে হাতের মণিবন্ধ থেকে আমরা এই দিককে নিম্ন বলি, ওই দিককে উন্ম বলি, উচ্চ বলি। যদিও হাত ঝুলিয়ে রাখলে কিন্তু আঙ্গুলের মাথা নিম্ন হয়, কিন্তু সামুদ্রিক শাস্ত্রে হাত এভাবে ধরার পরে নিচের অংশ মণিবন্ধ, উপরের দিকে হচ্ছে উঁচু। তো তাই যদি হয়, তাহলে বিবাহ রেখার যে নিম্নের দিকের অংশ থাকে, অর্থাৎ আমাদের প্রথম পার্ট যেটা, সেটি হচ্ছে যে নিচের দিক থেকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটু বিশেষ নোট নেবেন, সেটি হচ্ছে নিচের, সরি, আমরা বলেছি যে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, এই 3টি গ্রহ হচ্ছে বিবাহের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে থাকে। তাহলে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের যে অংশ, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের যে অংশ, এই দুটি অংশ কিন্তু মিথুন রাশির পরিপূর্ণ রূপে বিবাহের সহায়ক হয়ে থাকে। তাহলে বাকি যেটি শুক্রের যে নক্ষত্রটি, সেই শুক্রের নক্ষত্রটি কোথায় সহযোগিতা করে? কন্যায় তো আর আপনার শুক্রের কোনো নক্ষত্র পড়েনি। আবার বিশেষ করে বুধেরও কোনো নক্ষত্র পড়েনি। আবার দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু কন্যায় পড়েছে, কিন্তু মঙ্গল তো মৃগশিরা মিথুনেও পড়েছে। আর বৃহস্পতি কিন্তু আর মিথুন কন্যার মধ্যে শুক্র পড়েনি। তাহলে শুক্র পড়েছে কোথায়? মেষে পড়েছে, মঙ্গলের গৃহে ভরণী নক্ষত্র। আর পড়েছে কোথায়? সিংহ রাশিতে পূর্ব ফল্গুনী নক্ষত্র। আর পড়েছে কোথায়? যে ওই 20 নাম্বার হচ্ছে, 11 নয়, 20 নাম্বার ধনু রাশিতে পূর্বাষাঢ়া স্যার, শুক্রের, পূর্বাষাঢ়া স্যার। হ্যাঁ পূর্বাষাঢ়া, সুন্দর।
তাহলে এই শুক্রের মধ্যে কোন শুক্রটি তার বিবাহের সহায়ক হবে? সেক্ষেত্রে নোট করে নিন যে বুধের ক্ষেত্রগত, যেহেতু আমাদের 5 নাম্বার নক্ষত্র হাতের উপরের দিকে হবে, মৃগশিরা কি 5 নাম্বার উপরের দিকে হবে না নিচের দিকে হবে? কোন কোন দিকে হবে? কে বলতে পারবেন কোন দিকে হবে? মৃগশিরা আর পুনর্বসু এই 50 বছর যদি লেন্থ হয়, তাহলে মৃগশিরা কোন পাশে হবে আর পুনর্বসু কোন পাশে হবে? কে বলতে পারবেন? স্যার, স্যার মৃগশিরা হবে নিচের দিকে, ওই হৃদয় রেখার দিকে, আর পুনর্বসু হবে হৃদয় রেখা উপরের দিকে আর কি। কেন হবে? স্যার মৃগশিরা হচ্ছে ওই নক্ষত্র বিবেচনায় আগে তো মৃগশিরা পড়ে, তারপর হচ্ছে পুনর্বসু পড়ে। আর ওই হৃদয় রেখা থেকে তো বয়সটা শুরু হয়, যে কারণে শুরু থেকে হিসাব করতে সুন্দর হবে। সুন্দর সুন্দর সুন্দর, এটাই চাচ্ছিলাম। যে হাতের নিচের দিক থেকে যেহেতু উপরে উঠতেছে, তাহলে উঠতি দিকে হবে মৃগশিরা। তাহলে নিচের পার্টে মৃগশিরা লিখে নিন, বা মৃগশিরার 5 নাম্বার নক্ষত্র লিখে নিতে পারেন, এই মৃগশিরা। আর হচ্ছে উপরের পার্টে চলে যাবে আমাদের পুনর্বসু। এখানে পুনর্বসু সবাই খাতায় লিখে নিন। আর বাকি যে মাঝখানের অংশ সহযোগিতা করবে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের 20 নাম্বার, অর্থাৎ ধনু রাশির মাঝের অংশ, সেটি 20 নাম্বার বা পূর্বাষাঢ়া লিখে নিন, মাঝখানের পার্ট। এখন আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে আমি মেষের ধরনই কেন নিলাম না, আবার সিংহের পূর্ব ফল্গুনি কেন নিলাম না, আমি গিয়ে কেন বৃহস্পতির ক্ষেত্রে পূর্বাষাঢ়াকে বেছে নিলাম? বলেন তো। মানে ওই মেষের ভরণই হচ্ছে 2 নাম্বার নক্ষত্র, নক্ষত্র নাম্বার 2, জীবনের পরিবর্তন ঘটবে। এটা তো নিশ্চিত যে বিবাহের পর পরিবর্তন ঘটবে। হয় নিত্য চড়থাপ্পড় খেতে হবে, আর নচেৎ নিত্য অন্তত একটু জড়িয়ে ধরা আলিঙ্গন পেতে হবে। আবার সিংহের যে পূর্ব ফল্গুনী রয়েছে, সেটিও কিন্তু ঠিক তদনুরূপ একটি অংশ হবে। আর বৃহস্পতির যে অংশ, যেটি পূর্বাষাঢ়া রয়েছে, সেটি সুখ শান্তি ধন ঐশ্বর্য, সেই সঙ্গে প্রতিষ্ঠা, বৃহস্পতির প্রতিষ্ঠা সহ সকল কিছু রয়েছে, যার জন্য এই অংশটি নিয়েছি। অনুধাবন আপনারা পরে করে নিয়েন। তাহলে এই 3 পার্টকে যদি নেই, তাহলে আমরা এই 3 জায়গা দেখতে হবে। তাহলে দেখতে গেলে যখন এই নক্ষত্রকে দেখব, তখন কিন্তু হাতের কোন কোন জায়গা দেখব? হাতের প্রথম দেখব মঙ্গল। মঙ্গল হচ্ছে হৃদয় রেখার নিচে এবং শিরোরেখার উপরে, এই হাত অনুযায়ী এই মাঝের অংশ মঙ্গল। তারপরে দেখব কি? শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্র আমরা চিনি যে এই ক্ষেত্র। তারপরের অংশ দেখব বৃহস্পতির ক্ষেত্র, আমরা এটি চিনি। তাহলে এই সকল জায়গায় বিবাহের সহায়ক রেখা থাকতে হবে। তাহলে সহায়ক রেখা কি হয়? সহায়ক রেখা সাধারণত কিভাবে হয়? শুক্র ক্ষেত্রে ঊর্ধ্বগামী রেখাকে আমরা প্রভাব রেখা বলি, যদিও আমরা পরের অংশে আসতেছি। ভাই বোন বিচারের ক্ষেত্রেও সেটিও আসতেছি, সেটা শুক্র ক্ষেত্র থেকে বিচার করা হয়। মঙ্গলের ক্ষেত্রে আমরা জানি যে মঙ্গলের যে কোনো রেখা থাকা মানেই কিন্তু অশুভ। তাহলে রেখা থাকলে অশুভ, না থাকলে শুভ। এবার যার আছে তার কি বিবাহ শুভ হবে না? এখানেও কিন্তু কিছু মতানৈক্য থাকে। বৃহস্পতির ক্ষেত্রে একমাত্র ক্রস চিহ্ন বিবাহে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়, আর বাকি কোনো ক্ষেত্রে ক্রস চিহ্ন কোনো রূপ সহযোগিতা করে না। বৃহস্পতির ক্ষেত্রে তিল বিন্দু যব অশুভত্বের কারক, একমাত্র ক্রস শুভত্বের কারক। এটা আপনারা ইতিপূর্বে আলোচনায় কিছুটা শুনেছেন, যদিও ক্রস নিয়ে বা বিভিন্ন চিহ্ন নিয়ে এখনো ক্লাস হয়ে পারেনি। তাহলে আমাদের সেই বৃহস্পতির ক্ষেত্রটি কেমন থাকবে? কোন যোগে বিবাহ হবে? বিশেষ করে যোগটি তো তৈরি হতে হবে, ওই যে মাঙ্গলিক অনুষ্ঠান তৈরি হতে হবে। তাহলে সেই সময়টি কখন, সেটি নির্ণয় করতে হবে। তাহলে কি দেখতে হবে? সাধারণত দশা অন্তর দশায় সেটি তো জন্ম তারিখ থেকে বের করতে হবে।
দশা অন্তর্দশায় যদি বিশেষ করে তার চতুর্থ সপ্তম পতির দশা অন্তর্দশা, অথবা বৃহস্পতি শুক্র মঙ্গল এই তিনজনের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি পড়ে থাকে, সেই সময় যদি পাত্রপাত্রীর উভয়ের শুভ লগ্ন বা শুভ সময়, শুভ পরিণয়ের সময়, এইরকম কোনো সময় যদি পাওয়া যায়, সেই সকল ক্ষেত্রে বিবাহ হয়ে থাকে। যদিও এক্ষেত্রে আমরা যখন জটক বিচার পদ্ধতি শিখাবো, আপনাদের সিলেবাসে যদি জটক বিচার থেকে থাকে, আমার জানা নেই আছে কিনা বা আমার মনে নেই, যদি থেকে থাকে জটক বিচার পদ্ধতি, তাহলে জটক বিচারের ক্ষেত্রে যে সকল জায়গা দেখা হয়, জটক বিচার অর্থাৎ নারী পুরুষের মধ্যে বিবাহে কত পার্সেন্ট মিল থাকবে, এটি যদি আপনাদের প্রাথমিক ব্যাচে থেকে থাকে, তাহলে আপনারা ওইখান থেকে সেই সময়টি নির্ণয় করা শিখে যাবে। আর যদি না থাকে, কেন নেই, এটির জবাবদিহিতা আমাকে করতে হবে। ইতিপূর্বের ক্লাসে ছিল, কিন্তু এবার কেন নেই, এটি বুঝতে হবে। যদি আপনাদের ক্লাসের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে ভালোবাসার মানসিকতা যদি জাগ্রত হয়, তাহলে নোট করে রাখতে পারেন যে এই ক্লাসের কিছু ধারণা দেওয়া যেতে পারে সিলেবাসে না থাকা সত্ত্বেও। আর যদি বুঝি যে আপনাদের সহমর্মিতা আন্তরিকতা কম, যেমন আজকের ক্লাসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন আছেন কি নেই আমি জানি না, তারা মাত্র যোগদান করে রয়েছেন। আমি কিন্তু বলেছি, আমার যেহেতু নেশা হচ্ছে জ্যোতিষশাস্ত্র শেখানো, শেখানো নেশা নয়, এর অন্তরালে আরেকটি নেশা আছে। সেই নেশা বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন যে আমার ভক্তবৃন্দ কিছু আছে, তাদের যদি আমি বলতাম যে আমার সকালে 8টা থেকে 10টা পর্যন্ত একটু জুমে ক্লাসে থাকতে হবে, সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত থাকতে হবে, সুন্দরভাবে তারা থাকতেন। তাদের নিয়ে আমি আলোচনা করে সুন্দরভাবে ভিডিওটা আপলোড দিয়ে দিতাম যে আমার প্রতিষ্ঠানের শিক্ষা চলছে। কিন্তু সেটি কিন্তু আমি করিনি। তাছাড়া আমি পেশাগত জীবনে যদি কাউকে বলি, বাবা মা সঙ্গে যারা আসছেন, যদি বলি আপনার সন্তানটিকে এই জ্যোতিষশাস্ত্র শিখান, তো এইভাবে যদি মানে পুশ করা হয়, পুশ মন্ত্র, তাহলেও কিন্তু এই 50 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস নেওয়া সম্ভব। সেক্ষেত্রেও শিক্ষার্থী বাড়ানো সম্ভব। আমি সেই দিকে নজর দেইনি কিন্তু। তো আপনাদের সেটি বুঝতে হবে যে এইদিকে আমি নজর দেইনি, আপনাদের নিয়ে আসি। তাহলে আপনাদের নিয়ে থাকলে আপনাদের নজরটাও আমার প্রতি আসতে হবে। এটা হচ্ছে লেনদেনের ব্যাপার। তার পরবর্তীতে আমরা যখন আসব, যে তাহলে ওই জটক বিচারটি যদি থেকে থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে ওটি নিয়ে একটু আলোচনা হতে পারে। আমিও একটু নোট করে রাখি যে আচ্ছা স্যার স্যার, জটক বিচার আছে 47 ও নম্বর ক্লাস আছে, দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, 47 তাহলে আর 47 দরকার নেই। নম্বর class। হ্যাঁ, সুন্দর। তার পরবর্তীতে আমরা একই সঙ্গে দেখব, তাহলে আমরা দেখেছি যে পুনর্বসু নক্ষত্র, আর হচ্ছে মৃগশিরা নক্ষত্র, আর পূর্বাষাঢ়া নক্ষত্র। তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্র পড়েছে ধনু রাশির ক্ষেত্রে। তাহলে ধনু রাশির ক্ষেত্রে যদি পড়ে, তাহলে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, অর্থাৎ মিডিল ফিঙ্গারের গোড়ার পর্বের মাঝখানে, অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্র পড়েছে এই মিডিল ফিঙ্গারের 9 নাম্বার জায়গার মাঝখানে। কারণ উপরে মূলা নক্ষত্র, ওই নিচে, সরি, উপরে মূলা নক্ষত্র রয়েছে, মাঝখানের অংশ মূলা 13°20 নেওয়ার পরে মাঝখানে পূর্বাষাঢ়া হচ্ছে 13°20, তারপরে 3°20 হচ্ছে আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র। তাহলে এই মিডিল ফিঙ্গারের মাঝখানটা বিবাহে আমাদের সহযোগিতা করবে। কি করবে? কোন সহযোগিতা করবে? কারণ বৃহস্পতি, বিবাহের পর প্রতিষ্ঠিত হব না বিবাহের পর অধঃপতন হবে, আপনারা প্রকৃতপক্ষে জ্যোতিষ শেখেন আর না শেখেন, আপনারা পরিবারে বা বাড়ির আশেপাশে দেখেছেন কারো বিবাহের পর ভাগ্য উন্নতি হয়, ফুলে ফেঁপে ওঠে, কারো বিবাহের পর ভাগ্য অবনতির কারণে তারা নিঃস্ব রিক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকের বাড়ির আশেপাশে যদি একটু নজর দেন, তাহলে দেখবেন যে প্রত্যেকেই ভাব যে কারো উন্নতি, কারো অবনতি, সমটা নজরে আসুক আর না আসুক, উন্নতি আর অবনতিটা কিন্তু আপনাদের নজরে আসার কথা।
তাহলে সেটি কেন ঘটছে সেই চিহ্ন কিন্তু আমরা যেমন হাতে রাশি অঙ্কন করার যে রাশি নির্ণয় করা হাত থেকে এটি শিখিয়েছি। তো সেটি যদি শিখিয়ে থাকি ঠিক তদনুরূপ আঙ্গুলের ওই কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার পর্বে এমন কোন চিহ্ন থাকবে যে চিহ্ন দ্বারা বোঝা যাবে যে তার বিবাহের সময় সন্নিকটে বা বিবাহের পর তার উন্নতি আর অবনতি এটি এটি এখান থেকেই বুঝিয়ে দেবে। গোটা বৃহস্পতির ক্ষেত্র চেনা বড় কঠিন। আবার মনে রাখবেন, পামিস্ট্রি হচ্ছে সব থেকে কঠিন সাবজেক্ট, তাই গোটা বৃহস্পতির ক্ষেত্র বিচার করে বোঝা খুবই কঠিন। তো এই মিডিল ফিঙ্গারের গোড়ার পর্বটি ভালো করে লক্ষ্য করলে অন্যান্য পর্ব অপেক্ষা আমাদের ধরতে সুবিধা হবে। দ্বিতীয়ত যখন আমরা দেখব যে ওই যে পুনর্বসু নক্ষত্রের যে অংশ, সেটি আমরা জানি যে পুনর্বসু নক্ষত্র হচ্ছে মিথুন রাশির 10 ডিগ্রি নিয়ে অবস্থান করেছে। তাহলে সেটি কোথায়? মিথুন, এই যে ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার অংশের কোন পাশে? উপরের পাশের 10 ডিগ্রি। সরি, পুনর্বসু, ও না, আমরা পুনর্বসু বলতেছি, তাহলে পুনর্বসু হচ্ছে নিচের অংশ, নিচের অংশের 10 ডিগ্রি। তাহলে বৃহস্পতির কাছে, বৃহস্পতির এত বড় ক্ষেত্র দেখার আগে বৃহস্পতির করের কাছাকাছি কোনো রেখা, বিশেষ করে তিল বিন্দু জব বা যে কোনো ভার্টিক্যাল রেখা কিন্তু অশুভ কারক, এটি বুঝতে হবে। সেটি সিগন্যাল দেখে বুঝতে হবে বিবাহের পর কেমন হবে। 3 নাম্বার হচ্ছে মৃগশিরা। মৃগশিরা হচ্ছে মঙ্গল, যে মঙ্গল হচ্ছে আমাদের উপরের পার্ট, যে মৃগশিরার অর্ধেক অংশ, 6 ডিগ্রি 40 মিনিট। তাহলে এই উপরের অংশকেও কিন্তু আমাদের দেখতে হবে, দেখে তারপর আমাদের বিচার করতে হবে। এখানে আরো একটি গুরু রহস্য কিন্তু রয়ে গেছে, সেটি কি আলোচনা করব নাকি রেখে দেবো? যে মৃগশিরা নক্ষত্রে প্রবেশকালে, যখন প্রবেশ করছে তখন বৃষ রাশি 6 ডিগ্রি 40 মিনিট নিয়ে, অর্থাৎ বৃষ রাশি এই ইন্ডেক্স মানে রিং, ওই সরি, ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার অংশে 6 ডিগ্রি 40 মিনিট যখন প্রবেশ করছে, তখন থেকে কোনো সিগন্যাল আদৌ পাওয়া যাবে কিনা যে বিবাহের, এটি একটা প্রশ্ন আপনাদের থেকে যায়। তো ওই অংশটি যেহেতু একই নক্ষত্রের কারক, সেহেতু সে ঘন্টাটা বাজিয়ে দেবে কিনা, বিবাহের আশীর্বাদটা করে দেবে কিনা, যে আশীর্বাদ হলো বিবাহ হবে পরে। তাহলে একটি নক্ষত্রের সময় জানি আমরা 24 ঘন্টা প্লাস মাইনাস, তা 24 ঘন্টা প্লাস মাইনাস জানলে একটি নক্ষত্রের সময় কতদিন, সময় কি ওই 24 ঘন্টা? তা কিন্তু নয়। এটি কিন্তু বুঝতে হবে যে একটি রাহু এক ঘরে থাকে 1.5 বছর, কিন্তু রাহুর দশা হয়ে যায় 18 বছর। রবি থাকে 30 দিন, তার দশা হয়ে যায় 6 বছর। তাহলে ওই যে 1 ডিগ্রি সমান একটি নক্ষত্র যদি 24 ঘন্টা প্লাস মাইনাস হয়, বা একটি তিথি যদি এক মানে 24 ঘন্টা প্লাস মাইনাস হয়, তাহলে সেই প্লাস মাইনাসের অংশ মানব জীবনে কত বছর পায় সেই অনুযায়ী অনেকের দেখবেন যে বিবাহের আগে আশীর্বাদ হয়ে আছে, যেমন আমি তার সাক্ষী। অঘ্রাণ মাসে বিবাহ ঠিক হয়ে আশীর্বাদ হয়ে বৈশাখ মাসে গিয়ে বিবাহ হয়। তার মানে কত সময়? অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, বৈশাখের 17 তারিখ, অনেক দূর। তাহলে 6 মাস কত বড় অপেক্ষার প্রহর গুনতে হয়েছে, সেটি কিন্তু বুঝতে পারবেন যে ওইভাবে তদনুরূপ। বিশেষ করে যখন পূর্বাষাঢ়া নক্ষত্রে আমরা দেখতেছি যে ওই যে পূর্বাষাঢ়া নক্ষত্র মানে কনিষ্ঠার কোন জায়গায় যাচ্ছে, পূর্বাষাঢ়া অর্থাৎ ধনু, উম মেষ বৃষ মিথুন কর্কট, কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু, ও এই এখান থেকে যখন মাঝখানের অংশ, পূর্বাষাঢ়া মানে আমাদের মাঝখানের অংশ, সেটির ক্ষেত্রে কি আগের থেকে চুক্তিবদ্ধ প্রেমের বিবাহ প্রেম হয়ে বসে আছে, নাকি এটি কিন্তু এই নক্ষত্রের সময় অনুযায়ী বের করতে হবে। সেটি হচ্ছে আপনাদের শিখে নিতে হবে, আদায় করে নিতে হবে। কোনটা? যে যখন টেবিল অফ অ্যাসেন্ডেন্স থেকে লগ্ন নির্ণয় করবেন, যখন তিথি নির্ণয় করবেন, সেই তিথির যখন আরম্ভকাল আর শেষকাল নির্ণয় করবেন, তখনই জেনে নিতে হবে একটি তিথি সমান যদি ঘন্টা এই হয় বছর কত।
আবার একটি নক্ষত্রের সময় এত হলে এর বছর কত। তো সেই অনুযায়ী যদি বের করতে হয়, তাহলে কিন্তু বের করা সম্ভব যে বিবাহ কতদিন আগের থেকে বিবাহের ডাঙ্কা বেজেছিল বা ওই আংটি পরিয়েছিল। অনেক সময় দেখবেন বিদেশে অবস্থানরত পাত্রপাত্রীদের মধ্যে বিবাহের কথাবার্তা হয়, ভিডিও কলে পর্যন্ত আংটি পরিয়ে দেওয়া হয়, মানে হাত উঁচু করো, ভিডিও কলে হাত উঁচু করো, আংটিটা দেখাও, হ্যাঁ হ্যাঁ, আংটি পরা হয়ে গেছে, এটা আশীর্বাদ। আবার ভিডিও কলে কিন্তু বিবাহ হয়ে যাচ্ছে, কবুল, কাবিননামা এগুলো তৈরি হয়ে যাচ্ছে। এমনকি আমাদের বিবাহের রেজিস্ট্রি এটাও কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে সেটি হওয়ার পরে, তাহলে তাদের যদি ওই দিনে বিবাহ হয়, তাদের বাসর হচ্ছে কবে, কবে গৃহবধূ ঘরে আসছে, লক্ষ্মী আসছে না নারায়ণ যাচ্ছে, কোনটা যাচ্ছে, সে ভিসা পেতে হবে, সেখান থেকে আসতে হবে, এগুলো অনেক কিছু ব্যাপার রয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটে, এটিও বিবাহ রেখা থেকে বের করতে হবে। তো যাই হোক, এই ব্যাপার নিয়ে আমাদের অনুধাবন করতে হবে এবং পামিস্ট্রি খুব কঠিন ভাবে চর্চা করতে হবে। সব থেকে কঠিন সাবজেক্ট পামিস্ট্রি, আবার সব থেকে সহজ সাবজেক্ট হচ্ছে পামিস্ট্রি, দুটোই একই সঙ্গে। জেকে দেব স্যার, আপনি এই বিবাহ রেখা নিয়ে আরেকটু বলুন, যেমন সহজভাবে আপনারা যেটি জানেন যে বিবাহ রেখা লম্ব থাকলে বা যেটা স্পর্শ থাকবে সেই বয়সে বিবাহ হবে। বিবাহ রেখা রবি রেখা এসে টাচ করলে তার কি হবে, বিবাহের পরে ভাগ্যোন্নতি হবে। আর রবি রেখা কেটে বেরিয়ে গেলে বিবাহের পরে ভাগ্যের অবনতি ঘটবে। বা ধনী প্রতিপত্তি পূর্ণ ঘরে বিবাহ হবে, সেই প্রতিপত্তি পূর্ণ ঘরে অশান্তির সৃষ্টি হবে। এইসব জিনিস কিন্তু গ্রন্থে লেখা থাকে, আমি নিজেও লিখেছি। কিন্তু যেহেতু আপনারা আমার প্রাণের শিক্ষার্থী, আর আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্র গুরুমুখী বিদ্যা, তো আপনারা আসছেন সেই গুরুগৃহে। যদিও এই শীতের আমলে যদি আমার এই খুলনায় ধরেন শিখতে আসতে হতো, তাহলে আপনারা এই 50-60 জনের মধ্যে আসতেন হয়তো 5 জন। কিন্তু সেই 5 জনের কত কষ্ট হতো এখানে আসতে, এটি ভেবে দেখুন। কিন্তু আমি মনে করি যে আপনারা আমার কাছেই আছেন, আমরা এক জায়গায় বসে আছি, একই সঙ্গে আমরা চা খাচ্ছি, গল্প করছি এবং আমরা শিখছি। তাহলে পুঁথিগতর বাইরে কেন আমি, আমার যদি গুরু কিছু থেকে থাকে, গুরুমুখী বিদ্যা কিছু থেকে থাকে, সেটি কেন দেব না? আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আপনাদের অনুধাবন করে নিতে হবে। তো শুধু ওই রেখা কেটে গেলে বা রেখার উপরে তিল ক্রস থাকলে বিবাহে এই ঘটনা ঘটে, এটি বলা যাবে না। এমনকি বিবাহ রেখা বক্র হয়ে যদি হৃদয় রেখায় টাচ করে, তাহলে বিবাহের পরে অশান্তি হয়, এটা আপনারা পড়ে নেবেন। হৃদয় রেখা কেটে যদি বেরিয়ে যায়, তাহলে যার হাতে বেরোবে তার বিপরীত লিঙ্গ অকালে মারা যায়। তাহলে যদি কেটে বেরিয়ে যায়, তাহলে অকালে মারা যাবে, সেটি কত বছর বয়সে মারা যাবে, সেটিরও কিন্তু প্রশ্ন থাকে। যদি বলেন যে হ্যাঁ তোমার স্বামী মারা যাবে বা তোমার স্ত্রী মারা যাবে, তাহলে আমার মতো ক্লায়েন্ট হলে কিন্তু বলবে, স্যার কত বছর বয়সে মারা যাবে। কারণ আমার তো প্রস্তুতি নিতে হবে। আমার যদি বুড়ো বয়সে আমার স্ত্রী মারা যায়, তাহলে তো আমি আরেকটা স্ত্রী আনতে পারবো না। তার থেকে যৌবনে থাকতে থাকতে যদি মারা যায়, তাহলে ধরেন ন্যায় ব্যবস্থা আর একটা করলাম। অর্থাৎ এটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো এই প্রশ্ন আমার মতো লোকের যদি থেকে যায়, আপনাদের প্রত্যেকের কাছে যে ক্লায়েন্ট আসবে ভাগ্যফল জানতে, মনে করে নেবেন প্রত্যেকেই এই প্রশ্নটা করবে। অর্থাৎ আমাদের এটি শিখে রাখতে হবে। তো স্যার জেকে দেব আমি স্যার, স্টার্ট স্যার করেন। আমাদের কিন্তু উদ্দেশ্য কি, আমাদের আজকে টপিকস যেমন রয়েছে, বিবাহ রেখায় বেশি সময় নেওয়া যাবে না। বিবাহ রেখা, পরে যাবো রবি রেখা, তারপর যাবো স্বাস্থ্য রেখা, তারপরে ব্যবসা রেখা, প্লাস হচ্ছে কিছু ভার্টিক্যাল রেখা বিষয়ে সূত্রটা ধরিয়ে দেব। বাকি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রের জন্য হয়তো 2-2 পৃষ্ঠা করে লেখা আছে, বা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে লেখা আছে, এটি আপনাদের একটু পড়ে নিতে হবে। এটি হচ্ছে আমাদের স্যার চিন্তা আমি একটা চেতনা। প্রশ্ন রাখতে চাই স্যার, মোটামুটি হ্যাঁ হয়তো বলে। সবারই কাজে লাগবে। এটা অতি প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন স্যার। গতকালকে আমি একটা এরকম একটা হাত দেখছি স্যার। যেহেতু বলছেন স্যার বৃহস্পতি বিবাহের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে কিনা সেটা নির্দেশনা দেয়। তো আমি গতকালকে এক জাতিকার হাত দেখছি স্যার। তার বৃহস্পতির বাঁ হাতে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস, ডান হাতে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ। কিন্তু এবং তার বিবাহ রেখা আছে 20 বছর, 18 থেকে 20 বছর বয়সে ঘর পালিয়ে বিয়ে করছিল। বর্তমানে তার 33 রানিং। এবং ওইখানে আমি আরেকটা
মানে গাঢ় যে বড় যে বিবাহ রেখাটা ওইটা দেখতে পাচ্ছি, কিন্তু তার দাম্পত্যে সে খুব স্ট্রাগল করতেছে। আহ, তার আরেকটা জিনিস লক্ষ্য করছি যে রাহু রেখা থেকে এসে শনির দিকে, শনির ক্ষেত্রে এসে একটা শনির রেখাকে কেটে দিচ্ছে। এটা প্রশ্ন স্যার, যে সে এত স্ট্রাগল করতেছে এবং তার বিবাহটা ওইভাবে হয় নাই, কিন্তু বৃহস্পতির দুই জায়গায় বৃহস্পতি খুব ভালো, প্লেনটা একটু, মাউন্টটা একটু ডাউন। তো এটা প্রশ্ন রাখলাম আর কি স্যার, যদি সুযোগ হয় ব্যাখ্যা দিবেন। সুন্দর। হ্যাঁ, দেবো। এটা জেকে দেব স্যারের ব্যাখ্যার মধ্যে চলে আসবে আশা করি। জেকে দেব স্যার হ্যাঁ শুরু স্যার। করেন। হ্যাঁ স্যার। আমাদের কিন্তু আমার একটু ক্ষোভ রয়ে গেছে, দেখেন এতগুলো নাম বলার পরেও রথীন চক্রবর্তী মহোদয়, তারপরে হচ্ছে আহ কিশোরী মোহন বাবু, তারপরে সুভাষ দেবনাথ মনে হয়, সুভাষিস দেবনাথ, দিলীপ সূত্রধর, স্যার, আশিস কুমার, সুজন আচার্য। আমি একটু বাইরে আছি, এই জন্য ও ভিডিও অন আচ্ছা। করতে। তারপরে সঞ্জয় রায়, এরা কিন্তু ভিডিও নেই। তো সে যেহেতু ভিডিওর পরিমাণ যদি পার্সেন্টেজে 50 হয়, মানে 50 যদি অনুপস্থিত থাকে, আমাদের শিক্ষা কিন্তু 50 চাপ দিয়ে দেবেন, মানে 50 কম ছাড়বেন। আর যদি 25% থাকে, তাহলে চারে না চাপ দিয়ে দেবেন, মানে চারে না বাদ দিয়ে দিয়ে আলোচনা করা হবে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের ভিতরেও কিন্তু মানে কন্ট্রোলিং ক্ষমতা থাকবে, সেই অনুযায়ী আমরা প্রয়োগ করবো। দেখি, দেখা যাক। নেন জেকে দেব স্যার, শুরু করেন। বিবাহ রেখার স্যার প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করছিলেন, যে হাতে যদি একাধিক বিবাহ রেখা থাকে তাহলে হচ্ছে বিবাহে একাধিক হবে কিনা। এখানে একটা বিষয় হচ্ছে, বিবাহ রেখা আমরা হাতে বিচার করছি, কিন্তু আমরা যেহেতু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিটা জানি, আমরা জানি সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। যদি সপ্তম ভাবের সাথে আমরা একটা কানেকশন সৃষ্টি করতে চাই, সপ্তম ভাবে বিবাহ আপনার হচ্ছে যেমন বিচার করা হয়, তেমনি ভাবে সপ্তম ভাব থেকে আপনার অপোনেন্ট বিচার করা হয়, মানে অপরপক্ষ। সপ্তম ভাব থেকে পাবলিক সেক্টর বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আপনার হচ্ছে পাবলিক গ্যাদারিং বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আপনার বাধা বিচার করা হয়, মানে আপনি জীবন চলার পথে বাধা আসবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো বিচার করা হয়। এখন ধরেন আপনার হচ্ছে কারো হাতে একাধিক বিবাহ রেখা আছে, তাহলে তার হচ্ছে জীবন চলার পথে কিন্তু মতানৈক্য হবে। পাবলিক সেক্টরে, পাবলিক গ্যাদারিং এ তার মতানৈক্য হবে। তো সেক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়, তার যে লাইফ পার্টনার আছে তার সাথেও কিন্তু তার হচ্ছে বিবাহিত জীবনে, মানে জীবন চলার যে চিন্তাধারা, জীবন চলার যে গতিধারা নিয়ে উভয়ের মধ্যে একই মত হবে না। উভয়ের মতধারা যেটা, সেটা ভিন্নতর হবে। এই ভিন্নতর হওয়ার কারণে মতানৈক্যটা লেগেই থাকবে। আবার ধরেন একটা বিষয় স্যার ক্লিয়ার করে দিয়েছেন অলরেডি, যে কারো হাতে দেখা গেলো 4টা 5টা বিবাহ রেখা আছে, তাহলে মানে তার কি আপনার হচ্ছে 4টা 5টা প্রেম হবে? বা এর মধ্যে ধরেন একাধিক রেখা মানে অত্যন্ত হৃষ্টপুষ্ট, তাহলে একাধিক রেখা যদি হৃষ্টপুষ্ট হয়, একটা তো বিবাহ হবে। আর বাকি হৃষ্টপুষ্ট যে রেখাগুলো আছে সেগুলা কি আপনার হচ্ছে বিবাহের মতো সম্পর্ক স্থাপন হবে এরকম? অর্পণ দা, স্যার, মিউট করুন। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে এই যে বিষয়টা, যে আপনার হচ্ছে সম্পর্কের জায়গাটা, সম্পর্কের গভীরতা নিয়ে প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে সম্পর্কের গভীরতা, তখন যিনি আমাকে হাত দেখাতে আসলেন তার তো প্রশ্ন থাকতে পারে যে গভীরতা যে হবে সেটা কি বিবাহের আগে হবে নাকি পরে হবে। এই প্রশ্নটা তো একটা জটিল প্রশ্ন। এখন আপনি বলে দিলেন বিবাহের পরে হবে, আর দেখা গেলো তার সারা জীবন বিবাহের পরে কোনো সম্পর্কের জটিলতা হয়নি, মানে এরকম কোনো সম্পর্ক হয়নি, বা বিবাহের পরে তার কোনো প্রেমই হয়নি। তো এই বিষয়টা বুঝতে গেলে একটা বিষয় আপনার দেখুন, বিবাহ রেখা যাদের এখানে বিবাহ রেখা আছে একটু লক্ষ্য করে দেখুন, সবার উপরে যে রেখাটি আছে মোটা রেখাটি, তারপরে যদি কোনো ক্ষুদ্র রেখা না থাকে, তাহলে বিবাহের পর অন্তত সম্পর্ক হবে না, যা হবে বিবাহের আগেই হবে। সবাই কি লক্ষ্য করছেন বিষয়টা? যার যার হাতে দেখতে পারুন, উপরে যে রেখা আছে, উপরে যদি কোনো মোটা রেখা থাকে হাতে, বিবাহ রেখার সর্বোচ্চ উপরে, যেমন স্যার এখানে যে রেখাটা অঙ্কন করে দিয়েছেন, এই রেখার উপরে স্যার হয়তো দিক নির্দেশনার জন্য একটা ছোট্ট রেখা মানে পড়েছে। স্যার এটা অন্য কারণে দিয়েছেন দিক নির্দেশনার জন্য, কিন্তু একটা ছোট রেখা পড়ে গেছে। তো এই মোটা রেখার পরে এই এরকম ছোট্ট রেখা যদি থাকে,
তাহলে সেটা বিবাহের পরে সম্পর্ক হতে পারে, সেরকম নির্দেশনা দিচ্ছে। আর যদি ওই মোটা রেখার পরে কোনো রেখা না থাকে তাহলে বিবাহের পরে সম্পর্ক হচ্ছে না। আর 4টা 5টা 10টা রেখা যাই থাকুক, সেটা বিবাহের আগেই হবে। এবার বিবাহ রেখা যদি মানে আপনার হচ্ছে তিল চিহ্ন থাকে, বিবাহ রেখায় যদি আপনার জব চিহ্ন থাকে, বিবাহ রেখায় যদি আপনার ক্রস চিহ্ন থাকে, তাহলে কি হবে? যে সমস্ত মোটা রেখায় বিবাহ রেখায় আপনার হচ্ছে তিল চিহ্ন জব চিহ্ন থাকবে, ঠিক আছে, তারপরে ক্রস চিহ্ন থাকবে, আপনারা এই রেখাটার বয়সটাকে একটা সাইডে মনের কোণায় আপনি লিখে রাখুন, কারণ আমরা তো খাতা কলম নিয়ে বসলে কাগজে হলেও লিখতে পারি, আবার হচ্ছে ব্রেইনেও সেট আপ করে রাখতে পারি। সেক্ষেত্রে আপনি শুক্রের ক্ষেত্রটা দেখুন। যদি শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকে, শুক্রের ক্ষেত্রে তিল জব ক্রস থাকে, শুক্রের ক্ষেত্রটা একটু বেশি ফোলা থাকে, তাহলে বুঝতে হবে তার মনে কামনা বাসনা আছে। তাহলে মনে যদি কামনা বাসনা থাকে আর তার যদি প্রেম থাকে, তাহলে সেই কামনা বাসনাটাকে তার সেই প্রেয়সীর সঙ্গে বাস্তবায়িত করার বা তার কাছ থেকে আদায় করার একটা প্রয়াস তার মধ্যে থাকবে। এবার দেখুন তার রাহুর ক্ষেত্রটা কোন পর্যায়ে আছে, তার ব্রেইন ল্যাম্পটা কোন পর্যায়ে আছে। যদি রাহুর ক্ষেত্রটাও মানে একটু সুউচ্চ থাকে, তাহলে এই ক্ষেত্রে সে নীতি নৈতিকতার কোনো ধার ধারবে না। মানে তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য সে প্রেয়সীর সঙ্গে চিট করা বলুন বা যে কোনো পথ অবলম্বন করা বলুন, এগুলা কিন্তু সে করবে। কাজে বিবাহ রেখার বিচারের স্যার ক্ষেত্রে। স্যার 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 ওখানে আরেকটু বলে দেন। হ্যাঁ স্যার। তার ধৈর্য থাকবে না। আরে দূর, প্রেম করেছি তো একবারেই কাজ সারা, মানে হ্যাঁ সে ধৈর্য ধারণ করবে না। কারণ কি, কালপুরুষের তৃতীয় ভাবে আমরা যেহেতু রাহুকে বলেছি যে রাহুর তার তুঙ্গ গৃহ, তৃতীয় ঘর থেকে ধৈর্য সাহস মনোবল জনবল বিচার করা হয়, সে সাহসী হয়ে ঝাঁপিয়ে পড়বে। আর যদি ওই জায়গাটি দুর্বল থাকে, তাহলে সে ওই গুজুগুজু করবে। আরে প্রেম করেছি, ভালোবেসেছি, বা দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে, বিবাহ পর্যন্ত অপেক্ষা করি, এই অপেক্ষা করি, গড়িমসি করি, আজ দেখা না হোক কাল দেখা করি, এই ধরনের ভাবগুলো এই জন্য চলে আসবে। হ্যাঁ। নেন স্যার, ডিস্টার্ব তাহলে করার জন্য সরি। আমরা বিবাহ রেখা দেখে বা একাধিক 4টা 5টা বিবাহ রেখা দেখেই আমরা কিন্তু একজন মানুষকে আপনার নেগেটিভ বলতে পারি না, খারাপ বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত শুক্রের ক্ষেত্রে অবস্থানটা খুবই ভালো না হয় বা শুক্রের ক্ষেত্রে তিল বিন্দু জব চিহ্ন না পাই। যতক্ষণ পর্যন্ত রাহুর জোর জবরদস্তি করবে কিনা সেটা আমরা রাহুর ক্ষেত্র থেকে দেখব। এবার এত কিছু থাকার পরও হচ্ছে এই ব্যক্তিকে আমরা খারাপ বলবো কিনা সেটা কিন্তু আবার বৃহস্পতির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার ফোলা থাকে, বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার জব এই কি বলে আপনার চতুষ্কোণ থাকে, বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনার ক্রস থাকে, তাহলে কিন্তু আমাদের পুনর্বিবেচনা করতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে জব থাকলে, জব না আপনার চতুষ্কোণ থাকলে ব্যক্তির হচ্ছে কি সদ্বুদ্ধি হয়। আর যার মধ্যে সৎ বুদ্ধি আছে, যার মধ্যে জ্ঞানের বহিঃপ্রকাশ আছে, তো তিনি তো শেষ মুহূর্তে আর ভাববেন আমি যা করছি সেটা অন্যায় করছি, এটা করা ঠিক না। তো সেক্ষেত্রে উনি কিন্তু রিটার্ন ব্যাক করতে পারেন, মানে অন্যায়ের পথ থেকে রিটার্ন ব্যাক করতে পারেন। এটাও আমাদেরকে বিচার বিবেচনায় নিতে হবে। তাহলে আজ দেখা মানে কোনো একটা নির্দিষ্ট এরিয়া দেখে ওই এরিয়ার আপনার ফলাফল প্রকাশ করা নয়। এবার হচ্ছে ধরেন আপনার আমরা বিবাহর যে আঙ্গুল মানে যে আঙ্গুলটা মানে বিবাহ রেখা যেই জায়গায় আছে সেটা বুধের আঙ্গুলের নিচে আছে। তো বুধের আঙ্গুলটাকে আমরা নিয়ে আপনার হচ্ছে কি বলে আমাদের একটা ধারণা ছিল যে বা অনেকে বিচারক এখনো অনেকে বিচার করে যে বুধের আঙ্গুল যদি আপনার হচ্ছে অনামিকার যে দ্বিতীয় ইয়েটা আছে, আহ, কি বলে এটাকে, দ্বিতীয় পর্বের কর, হ্যাঁ দ্বিতীয় করের পর্ব কর উপরে আছে। গেলে হ্যাঁ, দেবগণ, নিচে গেলে আর নিচে নরগণ, যদি ওই থাকে তাহলে রাক্ষসগণ আর ওই মাঝামাঝি থাকলে রাক্ষসগণ, দেবগণ। তারপরে আপনার নরগণ দেবগণ, এই যে একটা হিসাব। কিন্তু এই হিসাবের বাইরেও একটা হিসাব আছে, যাদের হচ্ছে এই বুধের আঙ্গুলটি অনামিকার দ্বিতীয় কোরের নিচে থাকে, একটু ছোট হয়, তাদেরকে মানে একটা জিনিস দেখা যায় হচ্ছে তাদের বিবেচনা বোধ মানে বুদ্ধিভ্রংশতা কিছু না কিছু থাকে। অর্থাৎ তারা ধরেন কেউ তাদেরকে বদনাম করছে, সামনাসামনি তারা প্রতিবাদ করতে পারছে না, আড়ালে গিয়ে বলছে যে আমাকে এই কথাগুলো বললো, কেন বললো। তারপর হচ্ছে ম্যানেজমেন্টের যে ক্ষমতা, সব কিছুকে মেনটেন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তাদের একটু কম থাকে। তো এই যে কম টাকা, তো কম টাকার কারণে কি হয়, তাদের হচ্ছে যখন একাধিক বিবাহ রেখা থাকে বা একাধিক আপনার হচ্ছে মোটা রেখা থাকে, তখন বিবাহিত জীবনটাকে তারা মেনটেন করার জায়গায় ম্যানেজমেন্ট করার জায়গায় একটু জটিলতা দেখা দেয়। কীরকম জটিলতা দেখা দেয়, বিবাহ তো মানে হচ্ছে কারো দায়িত্ব নেওয়া। বিবাহে আমরা হচ্ছে সপ্তপদী নেই, সপ্তপদীর জায়গায় আমরা যদি 7টা বা একটাকে যদি আমরা ইমোশন ধরি, একটাকে যদি আমরা
ফিজিক্যাল ধরি, একটাকে যদি আমরা ফিনান্সিয়াল ধরি, তারপরে হচ্ছে আপনার কি বলে কম্প্রোমাইজ, তারপরে আনন্দ বেদনার সাথী, এরকম 7টা বিষয়কে আমরা 7ভাবে আপনার সিলেকশন করতে পারি। তো এই যে একে অপরের দায়িত্ব নেওয়ার যে ব্যাপার হচ্ছে, তো দায়িত্ব তার নিতে সাত গিয়ে পাকে হচ্ছে, ঘোরা, সাত পাকের ব্যাখ্যা যদি পায় তাহলে ওটা পেয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আপনার 7টা অবস্থান আছে, তো 7টা অবস্থান সাথে আমাদের কিন্তু বিবাহ মানে হচ্ছে সপ্তম ভাব থেকে আমরা আহ, যেমন চতুর্থ হচ্ছে আমাদের পরিবার, আর সব চতুর্থের চতুর্থ ভাব অথবা প্রথম সূত্র যদি চতুর্থ চতুর্থ দেখি সপ্তম ভাব, সেটা পারিবারিক সুখ। তো পারিবারিক সুখ তো আমি আমার স্ত্রীকে নিয়েই হচ্ছে না, সেখানে আমার মা বাবা ভাই বোন সবাই আছে। তো এই যে আপনার অবস্থান, সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় বিবাহের পর হচ্ছে বউ আর শাশুড়ির মধ্যে। এখন যদি আপনার অবস্থান নিরপেক্ষ না হয়, কারণ আপনি যাকে বিয়ে করে এসেছেন তাকে আপনার দায়িত্ব নিয়ে এসেছেন, আপনার হচ্ছে কমিটমেন্ট করে এসেছেন যে আমি আপনাকে সুখে রাখবো, ঠিক আছে, আপনার সমস্ত অন্যায়, সমস্ত মানে নির্গুণ যেটা আছে সেটাকে আমি আড়ালে রাখবো, আর আপনার যে ভালো গুণগুলো আছে সেগুলোকে আমি প্রকাশ করব। তো এই যে কমিটমেন্ট করে নিয়ে আসছেন বাড়িতে, তা আসার পর হচ্ছে আপনার আপনার মা আছে, এখন আপনার মার সাথে আপনার সম্পর্ক, আর আপনার সহধর্মিণীর সাথে আপনার সম্পর্ক, এবং আপনার মা এবং আপনার সহধর্মিণী উভয়ই আপনার উপর যে অধিকার খাটাবে, সেই জায়গায় আপনার অবস্থান কী হবে, সেই জায়গায় আপনার অবস্থান নিরপেক্ষ করতে পারবেন কিনা, আর নিরপেক্ষ করলে সমাজ আপনাকে কি বলবে। এই যে বিষয় দিয়ে মেনটেনেন্স করার যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু বুধের আঙ্গুলের উপর নির্ভর করে, বুধের আঙ্গুলটা ভালো আছে কিনা, সেটা সঠিক মানে উচ্চতা বা তার যে দৈর্ঘ্য সেটা সঠিক আছে কিনা, সেটা ডাইনে বেঁকে আছে কিনা, বামে বেঁকে আছে কিনা, পেছন দিকে হেলছে কিনা। যদি সেই আঙ্গুলটি পেছন দিকে এলে তাহলে বন্ধু বান্ধব তাকে ইয়ে করবে, দুষ্ট বন্ধু বান্ধব তাকে আপনার হচ্ছে বাসা থেকে ডেকে নিয়ে যাবে। তো এখানে একটা প্রবলেম আছে, বামে যদি থাকে তাহলে একরকম সমস্যা দেখা দেবে, আবার রবির দিকে যদি বেঁকে থাকে তাহলে একরকম সমস্যা থাকে, ডোমিনেট করবে সে তার সহধর্মিণীকে অতি জ্ঞানের ইয়েতে। তো এই বিষয় দিয়ে বিবেচনা নিয়ে আপনারা হচ্ছে বিচার করবেন এবং ফলাদেশ করবেন। আমি আজকে একটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সিস্টেমটা আপনাদেরকে বলবো, আর ফলাফলটা আপনারাই প্রকাশ করবেন। স্যার বিবাহ রেখা নিয়ে তো মানে আমার মনে হয় আর কিছু বলার কি প্রয়োজন আছে স্যার? নীরজ স্যার কিছু বলবেন? কিছু বলেন। স্যার, আমার স্বামীর উপর দক্ষতা কম স্যার। আমাদের পামিস্ট্রি স্যার, টিটুদার স্যার কোথায়? উনি আছেন? নেই? নাই আচ্ছা নাই বোধহয়। আমি আচ্ছা। একটু বলতে চাই হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, শোভন কুমার চক্রবর্তী মহোদয় অবশ্যই বলবেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। স্যারদের নমস্কার। আর আমি তো টিচার নই, এমনি আপনার কাছ থেকে বা স্যারদের কাছ থেকে শেখা আপনার মানে কিছু জিনিস। তো বিবাহ রেখা সম্পর্কে যেহেতু আলাপ আলোচনা হচ্ছে, আমি পুনর্চর্বণেই করতেছি মূলত। হ্যাঁ, সেটা হচ্ছে যে মূলত যে আমাদের বুদ্ধের ক্ষেত্র থেকেই বিবাহ রেখা বিচার করা হয়ে থাকে, এটা আমরা শিখলাম বা এটা আমরা জানি। তবে বিবাহ রেখার আগে বা পরে আপনার প্রণয় রেখা, যেটা বিবাহের আগে হয়ে থাকে, এটাকে আমরা যদি বিবাহ রেখাটা একটু বড় হয়ে থাকে আর ছোট ছোট রেখাগুলো থাকলে, ওই রেখাগুলোকে আমরা প্রণয় রেখা হিসাবে চিহ্নিত করতে পারি। এবং সেটা বিবাহের আগেও চিহ্নিত করতে পারি, বিবাহের পরও চিহ্নিত করতে পারি। তো সেটা স্যার অনেকটুকু ক্লিয়ার করেছেন। আর আমরা যারা শিক্ষার্থী তারা কতটুকু বুঝতে পেরেছি ঠিক জানি না। তো যাই হোক, যেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিবাহ রেখা, স্যার বলছেন যে 50 বছর, আপনার এটা ঠিক আছে। কিন্তু বিবাহ রেখা 50 বছর এদিকে হলো আপনার, আমরা যদি এখানে আপনার বিবাহ রেখা থেকে সোজা বুধের পর্ব যদি আমরা 25 বছর ধরি, রবির পর্ব যদি 25 বছর ধরি, শনির পর্ব যদি 25 বছর ধরি, তাহলে 75 বছর যাওয়ার পরে এখানে বিবাহ রেখা যদি রবি রেখাকে ছেদ করে যায়, তাহলে কিন্তু বিবাহের পরে উন্নতি হবে। এটা কিন্তু একেবারে মানে সাধদের কাছ থেকে শেখা আপনার কথা। যেহেতু বুধ আপনার রবিকে ঠেলে বা আপনার মানে পাওয়ারে, বুধের পাওয়ারে আপনার রবি রেখা
ক্রস করে গেছে, সেই জন্য বিবাহের উন্নতিটা বা সাফল্যটা জাতক পেতে পারে। আর বিবাহ রেখা থেকে যেটা আহ, নিচের দিকে কিছু রেখা যদি আপনার আহ, মঙ্গলের দিকে চলে আসে, তাহলে কিন্তু সেটা অশান্তির একটা কারক হয়ে যায়। এবং ঊর্ধ্বমুখীও যদি আপনার মানে রেখা উঠে যায় বুধের ক্ষেত্রে, সেখানেও আপনার অশান্তির ছোঁয়া আমরা দেখতে পাই। তো ঊর্ধ্বমুখী গেলে তার একটু সুইসাইড প্রবণতা থাকে, এটাকে একটু যুক্ত হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ সুইসাইড হ্যাঁ প্রবণতা। হ্যাঁ স্যার, সেই জন্য ওটা উচ্চারণ করতে চাই নাই, তারপরেও আপনি ক্লিয়ার করে দিচ্ছেন যে উপরের দিকে যদি আপনার মানে যায় তাহলে সে সুইসাইড করতে পারে, হ্যাঁ, করার এটা কেন সম্ভাবনা যায় আছে। দেখেন, এটা কেন যায় একটু স্বপন হ্যাঁ কুমার চক্রবর্তী মহোদয়কে একটু থামিয়ে দিই। যে হ্যাঁ আপনাদের ঠিক প্রশ্ন আছে। করতে বলি কেন, দেখেন বলার উদ্দেশ্য হচ্ছে এটাই হচ্ছে টক শো, মানে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেখা। বৃহস্পতি আমাদের বাচাল করে, বধির করে, অপব্যয়ী করে, নিন্দুক করে। যদি বিবাহ রেখা উপরের দিকে বক্র হয়ে উঠে যায়, তখন আমরা কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় মীন রাশিকে দেখি। মীন রাশি মানে বৃহস্পতির ক্ষেত্র, যে ক্ষেত্রে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনি, আর রেবতী অর্থাৎ বুধ, অর্থাৎ রাহু, শনি আর বুধ তিনজনকে নিয়ে, ওই সরি বৃহস্পতি, শনি এবং বুধকে নিয়ে অবস্থান করছে। তো এই যে বৃহস্পতির নেগেটিভ দিক হচ্ছে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা। তো এই যে নিজের মধ্যে যখন সে বাচাল হবে, বধির হবে, অপব্যয়ী হবে, নিন্দুক হবে, যে যখন নিজের ভালো মন্দ বুঝতে চাইবে না, ধর্ম মানবে না, জ্ঞান গরিমা সভ্যতা মানবে না, তখন কিন্তু সেই লোকের মনে ওই আত্মধ্বংসের প্রবণতাটা জাগ্রত হয়। অর্থাৎ বৃহস্পতির রাশির মুখী বিবাহ রেখা ধাবিত হওয়ার কারণে এটি হয়ে থাকে। তো আমরা যেটি বলেছি, বিবাহ রেখা বিচার করতে অবশ্যই অবশ্যই বৃহস্পতি, শুক্র, মঙ্গল, এই তিন জায়গা দেখতে হবে। শুক্রকে যেমন কেন দেখবো, সুখের যেমন কারক, তেমনি অসুখেরও কারক। অসুখ বলতে মানে শান্তি যদি বলি, অশান্তির কারক। তাহলে শান্তি আর অশান্তি যেমন মুদ্রার এপিঠ আর ওপিঠ, ঠিক তেমন জীবনের প্রতিষ্ঠা আর জীবনকে ধ্বংস করা। দেখেন, আত্মধ্বংসের দিকে ধাবিত হয় কেন হয়? মানুষ আত্মধ্বংসের পর মানুষ কিন্তু ওই আমরা বলি যে তার যেন বেহেশত নসিব হোক, বা ধরুন সে পরপার স্বর্গলোক প্রাপ্তি হোক। অর্থাৎ স্বর্গলোক প্রাপ্তি মানে কি, ওই দেবগুরুর কাছে, বা ওই সেই যমরাজের বিচারের কাছে, বা সেই যে আমরা বলি দিব্যান লোকান স্বগচ্ছতু। এটির অর্থ যদি আমরা দেখতে যাই, তাহলে কখন বলি, এই বলার দিকে কেন নিয়ে যায়, সেটি তো বৃহস্পতিরই মন্ত্র। বৈদিক মন্ত্র তো মানেই তো বৃহস্পতি, সেই তো করেছেন। যেমন ব্যাসদেব, যিনি রচনা করেছেন কি, ওই বেদ রচনা করেছেন, তিনি কি, যদি সেগুলো চিন্তা করি, তাহলে ওই চিন্তা চেতনায় ভুল চিন্তা চেতনা, মানে বুদ্ধি গিয়ে বৃহস্পতির দিকে ধাবিত হচ্ছে, বুধ গিয়ে বৃহস্পতির দিকে ধাবিত হচ্ছে, ধাবিত হয়ে তাকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যমরাজ আর বাঙালির একটা, ওই ফেসবুকে একটা টপিকস একবার লিখেছিলাম, ওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, হ্যাঁ বলেন স্বপন কুমার চক্রবর্তী, ভালো হচ্ছে, আর আরো 2-4 মিনিট সময় দিলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। তো না, এটা এখানে তো আপনার কথাই মূলত চর্বণ করা হচ্ছে। এখানে আমাদের তো আর কোনো কিছু নাই, আপনার কথা, জয়ন্ত স্যারের কথা, নীরজ স্যারের কথা, হ্যাঁ, আপনাদের কাছ থেকে প্রাপ্ত কথাগুলোই চর্চা করা হচ্ছে। তো হ্যাঁ, রাহু কিন্তু বিবাহে কিন্তু বাধা দেয় না, এটা আমরা জানি বা জানি না। রাহু রাহু কিন্তু বিবাহে সহযোগিতা করে, এটা আমরা আপনার কাছ থেকে শিখেছি। তো হ্যাঁ, এই হচ্ছে যে আপনার মানে রাহু আপনি আর তো একটা কথা যুক্ত করে দেবেন, যেহেতু বিবাহে হ্যাঁ বাধা সৃষ্টি করে না, রাহু হচ্ছে কামনার প্রদীপ জ্বালিয়ে দেয়। যখন হ্যাঁ হ্যাঁ কামনার প্রদীপ জ্বালিয়ে দেয়, তখন মানুষ হয় বিবাহ করবে, নাই প্রেম করবে, নাই ওই দ্বিবিবাহ করবে, নচেৎ একটা কিছু করেই ছাড়বে। অর্থাৎ এটি হ্যাঁ হ্যাঁ, রাহু সহযোগিতা করে, করে রাহু লোভ লালসা সহযোগিতা করে। বাড়িয়ে দিয়ে তার জীবনে হ্যাঁ ওই অন্তিম পরাজয়টা ঘটায়। অন্তিম পরাজয় হ্যাঁ বলুন আর অন্তিম জয় বলেন, যাই বলেন, সেটি সেই সহযোগী, সেই একান্ত আর- সৈন্য, সেই এগিয়ে দেয় অথবা সে পিছিয়ে নিয়ে আসে। হ্যাঁ স্যার রাহু কিন্তু আমরা যেটা জানি, হ্যাঁ বলেন স্যার, কে বলতে চাচ্ছিলেন? না, স্যার বলুন। স্বপন দা শেষ
করেন, শেষ করলে বলবো, শেষ করেন। হ্যাঁ, শেষ স্যার, বলেন, আপনি বলেন। স্যার, আমি এখানে একটা জয়ন্ত স্যারের কথা সত্য ধরে প্লাস করতে চাই, সেটা হচ্ছে বুধের ক্ষেত্রে বা বুধের আঙ্গুল যদি সুগঠিত হয়, আমরা ওই বিবাহ রেখার জন্য বিবাহ স্থানটা কেন বুধের ক্ষেত্রটাকে চিহ্নিত করা হলো। তো আমি একটা বিষয় জাস্ট আমার ব্যক্তিগতভাবে আমি ইয়ে করে দেখছি, যাদের বুধের আঙ্গুলটা সুগঠিত হয় এবং বুধের ক্ষেত্রটা সুউচ্চ এবং একাধিক বিবাহ রেখা থাকলেও ওই ব্যক্তি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় এবং ধী সম্পন্ন হয়। সে তার বুদ্ধি সে মাল্টিপারপাসে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে বুধের আঙ্গুলের একটা গঠনের বিষয় আছে, মাল্টিপারপাস, এবং তার পাবলিক ডিলিংস থাকে আর একাধিক সূত্রে তার আয়ের একটা সোর্স থাকে, এবং সে সেখানে ওই নিজের বুদ্ধিগুলাকে মাল্টিপারপাসে ব্যবহার করে। এটা আমি বিভিন্ন ভাবে দেখেছি আর কি। সুন্দর। অবশ্যই অবশ্যই এগুলো আপনার নোট করে নেন। কারণ হচ্ছে ছাত্ররা তাদের সুচিন্তিত মতামত, বিশেষ করে পুঁথিগত বিদ্যা এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে সংমিশ্রণ করে আপনাদের সামনে বলার চেষ্টা করেন বা উপস্থাপন করার চেষ্টা করেন। এটি আপনার অবশ্যই ধারণ করার চেষ্টা করুন। দেখুন, এর সঙ্গে কিন্তু বাকি যে রেখাগুলো রয়েছে সেগুলোর ভিতর থেকেও বিবাহ রেখা আসবে, এই জন্য এখানে সময় আমরা কম দিচ্ছি। এবার আমরা একটু রবি রেখায় আসি। যখন রবি রেখা আসবো আমরা গ্রন্থে পড়বো যে রবি রেখা মানে সূর্য উদিত হলে জগৎ আলোকিত হয়, সূর্য ছাড়া দিনের মূল্য নেই, আলো ছাড়া রাতের মূল্য নেই। আর জ্যোতিষের সুনাম দুর্নাম কিন্তু রবি রেখা ছাড়া জ্যোতিষের সুনাম নেই। এটি নোট করে নিতে হবে যে জ্যোতিষের সুনাম হতে গেলে রবি সুনাম লাগবে। আর শনি ভালো থাকলে সে যোগ সাধনা একাগ্রতার মালিক, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র শিখবে। আর শনি ভালো না থাকলে সে শিখবে না। কিন্তু রবি ভালো না থাকলে তার যশ হবে না, খ্যাতি হবে না, প্রতিপত্তি হবে না, প্রতিষ্ঠা হবে না। তো রবি হচ্ছে সূর্য, সূর্য উদিত হলে জগৎ যেমন আলোকিত হয়, তেমনি যার হাতে রবি রেখা আছে তার জন্য জগৎ আলোকিত, যার রবি রেখা নেই তার জগৎ অন্ধকার। এইবার রবি রেখা, রবির ক্ষেত্র বা রিং ফিঙ্গারের গোড়া থেকে উঠে নিচের দিকে যে রেখাটি নামে সেটি হচ্ছে রবি রেখা। এইবার রবি রেখা যদি হৃদয় রেখায় টাচ করে তাহলে তার জীবন ওই রবির ক্ষেত্রের মধ্যে, মানে রবি নিজেকে আলোকিত করে কিন্তু জাতককে আলোকিত করে না। রবি নিজে আলো দেয় কিন্তু জাতক সেই আলো নিতে পারে না। কেমন নিতে পারে না? ধরেন এখন দিনের বেলায় আমি আছি এখানে সাউন্ড প্রুফ রুমের মধ্যে, যেখানে আমার বাইরের কোনো আলো প্রবেশ করার সুযোগ নেই। এই কনকনে শীতের ভিতরেও এসি চলছে, এর ভিতর আসছি, অর্থাৎ রবির আলো আমি নিতে পারছি না। আমার হাতে রবি রেখা সেট করেনি, অর্থাৎ জীবনের ম্যাক্সিমাম সময় আমার সূর্য আলো পাই না। ছোটবেলায় পাইছি রোদের আলোয়, মানে রোদ্রে, চৈত্র মাসের রোদ্রে, মানে রাস্তার পিচ গলে যাচ্ছে, ভ্যান গাড়ির চাকা রাস্তায় টেনে ধরছে পিচে, সেই পা দেওয়া যাচ্ছে না, তার ভিতর দিয়ে ভ্যান টেনে নিয়ে যাচ্ছি। তখন এই ফর্সা ছেলেটি লাল টুকটুকে হয়ে যাচ্ছে রোদ্রের তাপে, কিন্তু তখন গ্রহণ করেছি, অর্থাৎ কষ্ট যখন পেয়েছি তখন না সূর্যালোক পেয়েছি। আর এখন একটু সুখে আছি, সূর্যালোক আর পাচ্ছি না। তাহলে এই রবি রেখা ছেদ না করা পর্যন্ত, অর্থাৎ হৃদয় রেখা ছেদ না করা পর্যন্ত তার জীবনে আর্থিক সামাজিক বৈষয়িক উন্নতি হয় না। শিশুমেলা তো আর্থিক সামাজিক বৈষয়িক যে উন্নতি হয় না সেটি রবি রেখা ছেদ না করা পর্যন্ত। তার মানে কি? এটি বুঝতে হবে, রবি রেখা হৃদয় রেখা ছেদ না করা পর্যন্ত। হৃদয় রেখা কে শাসন করে? আমরা কিন্তু বলেছি যে বুধ শাসন করে। তাহলে বুদ্ধি যতক্ষণ পর্যন্ত সূর্য ছেদ না করবে যে আমার একটু রোদ্রে গেলে ভিটামিন ডি পাবো, অর্থাৎ এই বুদ্ধি যেদিন না আসবে নিজের মধ্যে, ততদিন পর্যন্ত রবি রেখা কার্যকরী ভূমিকা পালন করে না। তার জন্য রবি রেখা হৃদয় রেখা যাদের করেছে তাদের জীবন মঙ্গলময়, যাদের করেনি তাদের জীবন, ওই রবি নিজেই আলোকিত হবে কিন্তু জাতককে আলোকিত করবে না। পার্থক্য হচ্ছে এই। দ্বিতীয় হচ্ছে রবি রেখা অনেক সময় কারো হাতে শাখান্বিত থাকে। দেখা যাচ্ছে রবি রেখা একাধিক শাখান্বিত থাকে। এই শাখান্বিত রবি রেখা হচ্ছে যদি একাধিক শাখা বের হয়, সেটিও যদি হৃদয় রেখায় টাচ করে তাহলে কি হয়? তারা একাধিক পথে উপার্জন করে।
তো একাধিক পথে উপার্জন করে কোনটি তার মেইন পেশা আর কোনটি তার সাইড পেশা এটি নির্ণয় করতে হয়। তো যেটি শনির দিকে যায় সেটি হচ্ছে কায়িক পরিশ্রমের পেশা, যেটি সরাসরি যায় সেটি হচ্ছে তার নিজের মন গড়া পেশা বা মনের থেকে যেটা নেয়। যেটি বুধের ক্ষেত্রে যায় সেটি হচ্ছে বুদ্ধি খাটিয়ে যেটি করে। যেমন অনেকে চাকরি করছেন, জ্যোতিষ শিখছেন, আবার শেয়ার বাজারে কিছু বিনিয়োগ করে টুকটাক করে কিছু ইনকাম করার চেষ্টা করছেন। এই যে শেয়ার বাজার মানে, বা ধরুন ওই যে ফেসবুক থেকে এখন কিভাবে ইনকাম করে জানো, ওইটার নাম কি বলে, আরে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং। যে অবসর সময় বসে না থাকলাম, মোবাইল দিয়ে কুটকুট করে ফ্রিল্যান্সিং এ মানুষ লক্ষ লক্ষ টাকা নাকি ইনকাম করছে। তো এই যে সাইট গুলোতে নিয়ে যায়, সেটি কিন্তু সে বুদ্ধি খাটিয়ে কুটকুট করে ইনকাম করে। আবার ফেসবুকে পপুলার হয়ে মানুষ বিজ্ঞাপন টিজ্ঞাপন নিয়ে টিয়ে ওই গুগল থেকে বা ধরেন আপনার ইয়ে থেকে, ফেসবুকের মেটা থেকে তারা উপার্জন করে। যেমন আমি নিজে করি ইউটিউব থেকে। আমি ফেসবুক থেকে এখনো পাইনি, তবে ইউটিউব থেকে পেয়েছি। তো এই যে পেতে সাইট পেশা নিতে রবি রেখা যদি একাধিক শাখান্বিত হয় তাহলে একাধিক পথে উপার্জন করে। এটি আমরা কিভাবে বুঝবো যে কোন ব্যক্তিটি ওই, বিশেষ করে আবার পেশাটা ভুলে গেলাম, যেটা আপনার মোবাইল থেকে করেন, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং স্যার ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং থেকে যেটি উপার্জন করেন, কোনটি ফ্রিল্যান্সিং করাবে, কোনটা শেয়ার বাজারে বিনিয়োগ করাবে, কোনটা বন্ধু বান্ধবের সাথে মিলে একটি পোল্ট্রি খামার করব বা দুধের গাভী কিনবো, বা ধরুন কোনটি আমি বন্ধুর একটি কোম্পানি আছে সেখানে ইনভেস্ট করব, বা ধরুন কোনটি স্বামী স্ত্রী মিলে ছেলে মেয়ে মিলে আরেকটি অনলাইন ব্যবসা চালু করব। এই যে বিজনেস গুলো যে একাধিক পথে যেহেতু উপার্জন করে, এটি কর্মকারও কর্ম একাধিক পথে হবে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো। তো কায়িক কর্মগুলো আমরা, যে রেখাগুলো শনির ক্ষেত্রের দিকে যাবে সেটি কায়িক বিচার করব, আর যেটি বুধের দিকে আসবে সেটি বুদ্ধি খাটিয়ে উপার্জন বুঝবো। এটি হচ্ছে সাধারণ শিক্ষা। কিন্তু যখন ওই ফ্রিল্যান্সিং এ যান আর শেয়ার বাজারে যান বা ঝটকা উপার্জনে যান, লটারি জুয়া, ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি, যে কোনো কাজ বাদ দিয়ে এটা একটু জমি কেনা বেচা, আরে বাড়ির পাশে জমি আছে সংবাদ দিই, আরে না আমার কিন্তু ওখানে কোনো ল্যাপটপ কিছু নেই, কিন্তু কি আছে, আপনি এটা কেনেন, এটার কাগজপত্র সব ভালো আছে, আপনি এটা কিনলে মোটামুটি ভালোই হবে, বাড়িটার বাস্তু দোষ টোষও নেই, কিনলে আপনার ভালো হবে। দেখবেন পিছন থেকে ক্রেতাও আপনাকে কিছু দিয়েছে, বিক্রেতাও আপনাকে কিছু দিয়েছে, অথচ আমরা মুখে বলছি আমাদের কিন্তু এখানে কোনো দায়ভার নেই, আমরা কিছু এখান থেকে নিচ্ছি না, কোনো দালালি টালালি দিতে হবে না। জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দালালি করেননি এমন কোন লোক মনে হয় পাওয়া যাবে না এখনকার যুগে। যেহেতু মহাত্মা গান্ধী বলেছেন ঘুষ নেওয়া অন্যায়, আবার ঘুষ নেওয়া আমরা ভাবি অন্য আয়। তো এই যে অন্য আয় ভাবি, তো অন্য আয় করিনি, উপহার উপঢৌকন পাইনি, এমন কোন লোক দুনিয়ার বুকে থাকতে পারে না। কারণ উপহার তো কেউ না কেউ পাবে। সেই উপহারটা যেটি পাবে, যেহেতু রবি রেখা একাধিক পথে উপার্জন করে, যেটি উপহার পায় এটিও কিন্তু একটি উপার্জন। উপহারেরও কিন্তু একটি মূল্য থাকে। যেমন আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, এখান থেকে আবার টাকা নিচ্ছি, সেই টাকা দিয়েও কিন্তু আমি আমার বিলাসী জীবন যাপন করছি। আবার দেখা যাচ্ছে আপনাদের এই পরীক্ষা দেওয়াবো, আজকে যে কথা বলেছি যে ইন্ডিয়াতে পরীক্ষা দিবেন কিনা, ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, ওখান থেকে কমিশন আছে কিনা আপনারা জানেন? আমি মুখে তো বলি যে আমার কমিশন নেই। ইতিপূর্বে যদিও আমার উল্টে গাড়ির থেকে গেছে যে টাকা, যে যদিও আমি বলি, তো আপনারা তো ভাবতেও পারেন যে ওখান থেকে ছাড় হয়তো 500-1000 করে পার শিক্ষার্থীর কাছ থেকে কমিশন রেখেছে। রাখতেই পারি, রাখলে সেটা আমার, আর যদি না রেখে থাকি সেটা ধরেন সেটাও আমার, তাহলে সবই তো আমার, তাহলে আমার অন্য আয়, অন্য আয়ের পথ রয়েছে। তাহলে আমার রবি রেখা কেমন সেটি দেখতে হবে, আর প্রত্যেকের হাতে রবি রেখা দেখতে হবে। তো কথা হচ্ছে রবি রেখা ছেদ করে যদি বের না হয় ততক্ষণ পর্যন্ত তার রবির আলো তার ভিতরে পড়ে না বা প্রকৃত উন্নতি পায় না। যদি শিরোরেখায় টাচ করে তাহলে শিরোরেখা কি হয়, শিরোরেখা কে নিয়ন্ত্রণ করে, রাহু নিয়ন্ত্রণ করে। তাহলে রবি যে রাহুকে সুড়সুড়ি দেয়, মানে রাহুর গায়ে টাচ করে, টাচ করলে কি হবে, সে ব্যাক করবে, তার মস্তিষ্কে একটা ঝাড়া খাবে, বা ইলেকট্রিক শর্ট সার্কিটের মতো একটা ধাক্কা খাবে। কিন্তু ওই ধাক্কাটাকে কেটে যদি যে সে বের হতে পারে, তাহলে সে প্রকৃত সৌভাগ্যবান।
তাহলে রবি রেখা চলে প্রথম হচ্ছে বুদ্ধির ভিতর দিয়ে, মানে প্রথম রবির সূর্যালোক পায়, কিন্তু বুদ্ধির কারণে সে ব্যবহার করতে পারে না। যেমন সূর্যালোক, আমরা যেমন ওই ধরেন বর্ষাকালের জন্য আমি কিন্তু কয়েক ব্যাগ প্রত্যেক বছর কয়েক প্যাকেট করে সূর্যের আলো রেখে দিই। কেন রেখে দিই? কারণ আমি পাল মানুষ, কুমারের হাঁড়ি কড়াই তৈরি করতে হবে। তাহলে হাঁড়ি কড়াই তৈরি করলে আমি বর্ষাকালে শুকাবো কি করে? তার জন্য ব্যাগ ভরে বা ধামা ভরে ঝুড়ি ভরে কিছু সূর্যালোক রেখে দিলাম, বর্ষাকালে ওইটা দিয়ে শুকালাম। তাহলে কি আমার সূর্যালোক মজুদ থাকলো। যেমন আপনারা আলু কোল্ড স্টোরে রাখেন, ধান রাখেন, চাল রাখেন, বিভিন্ন রকম রাখেন, আমি সূর্যালোক রাখলাম। মানে যার যেটা দরকার সে সেটি রাখবে। তাহলে এটি রাখার জন্য যে বুদ্ধিটা, সে বুদ্ধিটা তো বুধ দেবে। সেটা তো মায়ের কোলে জন্মগ্রহণ করে এমনি রবি রেখা থাকলে তো আর ওই বুদ্ধি দেবে না যে সূর্যের আলো ধরে রাখতে হবে এখন। যেমন আপনার জলটা মোটর থেকে, মোটর যখন চলবে খাওয়ার জলটা ধরে রাখতে হবে। আবার বিদ্যুৎ যখন আসবে তখন মোবাইলটা ল্যাপটপটা চার্জ দিয়ে রাখতে হবে। যদি না রাখি তাহলে তো আমি আর যখন ইলেকট্রিসিটি চলে যাবে তখন চালাতে পারবো না। এই সকল উদাহরণ যদি আমরা মনে রাখি, তাহলে কি হচ্ছে, আমরা রবির সূর্যালোক ধরে রাখছি। তাহলে ধরে রাখার বুদ্ধিটা দিচ্ছে ওই বুধ, মানে হৃদয় রেখা। হৃদয় রেখা সেই বুদ্ধিকে ভেদ করে যখন বের হচ্ছে, সে তার ওই যেটা রক্ষণ করেছে, ল্যাপটপে চার্জ দিয়ে রেখেছে বা আমার মতো ঝুড়িতে যে সূর্যালোক রেখেছে, সেই ব্যক্তি বর্ষাকালে কাজে লাগাবে। লাগাতে লাগাতে এসে আসছে চিররেখা, অর্থাৎ রাহু। রাহু এসে ওখানে বলছে, এই তুই রোদ্দুর রাখেছিস, রোদ্দুর কখনো ঝুড়িতে রাখা যায়? হারামজাদা, তোর রোদ্দুর গেল বের হয়ে। আবার বললো যে ল্যাপটপ চার্জ দিয়ে রাখেছিস, তোর ব্যাটারি ড্যামেজ করে দেবো, তুই কতক্ষণ চার্জ দিবি? কারণ রাহু কিন্তু রবির শত্রু, এটি মনে করতে হবে। যখন টাচ করেছে সে একটি ঝটকা মেরে দিয়েছে। ঝটকা মারার পরে ওই ঝটকাকে রবি যখন ওভারটেক করবে, যার ল্যাপটপের ব্যাটারি খুব ভালো, যার মোবাইলের ব্যাটারির পাওয়ার বেশি ভালো, সেই পারবে। তার মানে কি, আপনার ভিতরে রবির জৌলুসতা যদি বেশি থাকে, যদি বেশি ভালো থাকে, তাহলে আপনি চিররেখাকে ভেদ করে বের করবেন। যখন ভেদ করে যাবেন তখন কিন্তু আপনার চলার পথের সব বাধা দূর হয়ে যাবে। দূর হতে হতে কি হবে, তার জীবনে যশ খ্যাতি আরো বাড়তে থাকবে। এই বাড়তে বাড়তে লম্বা করে এনে যদি ভাগ্যরেখার সাথে মিলিত হয়, বইতে লেখা পাবেন প্রকৃত সৌভাগ্যবান। তার মানে কি, ভাগ্যরেখা কে নিয়ন্ত্রণ করে? কেতু। কেতুকে নিষ্ক্রিয় রবি। তাহলে নিষ্ক্রিয় রবি সক্রিয় রবির সঙ্গে মিলিত হচ্ছে, অর্থাৎ 7 আর 1 8 হচ্ছে, তখন হচ্ছে যোগ, সাধনা, একাগ্রতা। তাহলে যোগী কিন্তু রাতের বেলায়ও দেখতে পায়, যোগী কিন্তু দিনের বেলায়ও দেখতে পায়, যোগী কিন্তু বর্ষাকালেও রোদ্দুর পায়, শীতের সময়ও কিন্তু যোগী ঠান্ডা দূর হয়, তার গায়ে ওই জ্যাকেট লাগে না, দেখবেন আলগা গায়ে বসে থাকে। তাহলে যোগী যে, তাকে তৈরি করতে কিন্তু ওই নিষ্ক্রিয় রবি অর্থাৎ ভাগ্য রেখার সাথে মিলিত হয়ে সৌভাগ্যবান হতে হয়। তাহলে যে অন্য আয় যে করবেন, লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি, যাবতীয় ঝুঁকিপূর্ণ কাজ, বা শেয়ার বিজনেস, অংশীদারি বিজনেস, শেয়ার বলতে তো শেয়ার ওখানে বললাম, অংশীদারি বিজনেস, কারো মাধ্যমে বিনিয়োগ করে, সুদে লাগিয়ে, বা যত রকমের বিনিয়োগ রয়েছে, সেগুলো করতে যে কৌশল দেবে, সেটি ভাগ্যরেখার ওই কেতু দিয়ে, নিষ্ক্রিয় কেতু যদি পজিটিভ দেয়, তখন সে, ওই যে বললাম যোগী বলে, যার কাছে দিন রাত কোনো সময় বলে আলাদা নেই, সকল সময় তার জন্য দিন। আরেকটি দিক হচ্ছে, রবি রেখা যখন হৃদয় রেখার উপরে এসে শাখান্বিত হয়, তখন এই যে ত্রিভুজ গুলো তৈরি হয়, এগুলো হচ্ছে বিশেষ করে ঊর্ধ্বমুখী ত্রিভুজ তৈরি হয়। তখন তার প্রসারটা ব্যাপৃত হয়, মানে ছোটবেলায় তার প্রসার অতটা ছিল না। যেমন ধরেন, গতকালকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন, আপনারা দেখেছেন কত লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম এটি ঘটেছে। কেন ঘটেছে? এই যে ছোটবেলায় উনি জন্মগ্রহণ করেছেন, উনি কিন্তু ওনার বক্তব্যে বলেছেন যে আমি আসছি, আমার বাবা প্রেসিডেন্ট ছিলেন, আমার বাবা স্বাধীনতার ঘোষক ছিলেন, আমার মা প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে এসেছি। তার মানে কি, এইবার প্রেসিডেন্টের সন্তান ছিলেন,
উনার প্রচার প্রসার কত বছর বয়সে ঘটছে? 60 বছর বয়সে এসে এত জনসমুদ্রে পরিণত হয়েছে, ভাবতে হবে। তাহলে এই যে প্রসার, দুই পাশে যে ঊর্ধ্বমুখী ত্রিভুজ, এটি কিন্তু বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী। বিশ্বে এরকম নজির কম আছে, কিন্তু বিশ্বে কম আছে। হাতে গুনলে 5টা পাওয়া যাবে, তার বেশি কোনো ক্রমেই পাবেন না এই পর্যন্ত। তো সেই 5 জনের একজন, এটি বুঝতে হবে, সেটি বিচার করতে হবে এই রবির দুই পাশে সমত্রিভুজ দিয়ে। আবার আমি কেসি পাল, দেখবেন যে রবির ক্ষেত্রে ওয়াই চিহ্নর ভিডিও করেছি। এই হাতের দিকে লক্ষ্য করুন, রবি রেখা এটা হচ্ছে নিচের দিকে আমরা শাখান্বিত করলাম, আর হচ্ছে এই উপরের দিকে ওয়াই দিয়ে এই রবি রেখা নেমে আসছে। মানে কি, জন্মকালীন, জন্মের আগে তার বাবা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, ধরেন ইলন মার্কসের ছেলে, বা ধরেন বিল গেটসের ছেলে, মুকেশ আম্বানির ছেলে ধরেন। এইবার তারা যে পরিমাণে অর্থের মালিক ছিল, ক্রমাগত ওখানে তেলের কাপ, আপনারা সবাই চেনেন, তেল যে বোতলের ভিতর তেল দিতে হয়, কাপটার মুখটা থাকে বড়, নিচের দিক থাকে সরু। এই ভাষাটি আমি প্রয়োগ করেছি পামিস্ট্রির ক্ষেত্রে, যে উপর থেকে তেল প্রচুর দিচ্ছে, মানে বংশগতভাবে পিতামাতা প্রচুর তেল দিচ্ছে, বা বংশগতভাবে তেল দিচ্ছে, বা ঐশ্বরিকভাবে তেল দিচ্ছে। সব তেল আমি নিচ্ছি, কিন্তু আমার ভিতর ঢুকছে সরু একটু নাল দিয়ে। যেমন আমরা বড় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে ছোট্ট একটা পাইপ দিয়ে একটা জুস খাই, তাহলে জুস গালে যায় কট্টু চিকুন করে। আবার ডাব কেটে ইদানিং আমরা ডাব পাইপ দিয়ে খাই। আর আমরা ছোটবেলায় ডাব কেটে ঢকঢক ঢকঢক করে মুখ লাগিয়ে খেয়েছি, অবশ্য আপনারাও অনেকে খেয়েছে। তাহলে এখন পাইপ হয়েছে, তখন পাইপ ছিল না। আর এই ওয়াই চিহ্নের নিচে তেলের কাপ অতীতেও ছিল, বর্তমানেও আছে, বা ভবিষ্যতেও থাকবে, হয়তো অন্যান্য সিস্টেমে ওই পাইপ থাকলেও সেটা ওই ধরনের সিস্টেমে। যেমন আমরা বলি, আমাদের উচ্চতর ব্যাচে শিক্ষা দিয়েছি যে অক্সিজেন গ্রহণ করবে না অক্সিজেন বর্জন করবে, সেটিও বুঝতে হবে ক্ষেত্রগত, আমাদের বহি থেকে কিছু আসছে কিনা। স্যার এই যে কথা বললো, জেকে দেব স্যারকে উদ্দেশ্য করে বলল কি, যে স্যার উপস্থিতির মধ্যে যদি ভিডিও অন কম থাকে তাহলে শিক্ষা কিন্তু কম দেব। তার মানে কি, আমরা কৌশল অবলম্বন করব। তাহলে সেই কৌশল যে অবলম্বন করব কি করব না, সেই নিয়ন্ত্রণ কিন্তু এই ওয়াই চিহ্নই দিয়ে দেবে, যে আমার পেটের ভিতর কি আছে, তার থেকে আমি কথায় বেশি পটু কিনা, করে আমি চেপে নিয়ে ছোট্ট একটু ডেলিভার দেবো কিনা, নাকি আমি বেশি দিব। যদি এই নিচের দিকে শাখান্বিত থাকে, তো আমার যেটি রয়েছে আমি তার থেকে বেশি দেব। আর যদি নিচের দিকে এই ওয়াইয়ের মতো যদি থাকে, আমার যেটি আছে আপনাদের তার থেকে কম দেব। তাহলে পার্থক্যটা আমরা বুঝে ফেললাম সহজে। এই সহজে বোঝাকে যদি আপনারা ক্লায়েন্টের ভিতর অনুধাবন করিয়ে দিতে পারেন, তাহলে এর থেকে ভালো শিক্ষা আর হবে না। কোনো বই পুস্তক যাই ধরুন না কেন, হবে না। তাহলে এবার একটু আপনারা, আমার হাতে তো রবি টবি নেই, তো কি দেখাবো। দেখেন, এই যে বাম হাতে রবি আছে একটু, ডান হাতে নেই। তো এই বাম হাতে রবি আছে, রবি থেকে দেখেন এই যে নিচে গিয়ে দুটি শাখা হয়েছে, দেখেন যদি বোঝা যায় তাহলে দেখেন, যায় সবার জি স্যার, হাত বুঝতে এবার বের পারছি। করে দেখুন। হ্যাঁ, হ্যাঁ বোঝা স্যার, যাচ্ছে দেখা স্যার। যাচ্ছে দেখা যাচ্ছে স্যার। কিন্তু ডান হাতে বোঝা দেখেন যাচ্ছে। রবি রেখা পেঁচানো, কাটা কুটা, মানে পিন্ডি চটকানো আর কি। রবি রেখা এই যে চটকে গেছে, এর কোনো কিছু নেই। তবে নেই মানে কি, ছল চাতুরি বদমাইশি যত যা কিছু আছে আমার ভিতরে আছে, কর্মগুণী। মানে আমি যত ক্রিটিক্যাল বুদ্ধি আমার মধ্যে রয়েছে, মানে এত বড় শয়তানি বুদ্ধি, মানে মনে হয় না যে আপনাদের এই হাউজে আর কারো কাছে আছে। ভালোটা থাকুক আর না থাকুক, পেঁচানোটা ঠিক মতো আছে, যার জন্য আমার রবি রেখা সব রকম পেঁচিয়ে গেছে। ওই যে বললাম, এখন হচ্ছে ভিডিও অন আছে, যেমন ইয়ে 3 আর 2 5 আর 3 8 জন, মানে কত পার্সেন্ট কম হবে। তাহলে পার্সেন্টেজ গণিত যারা আছেন তারা ঠিক করে ফেলেন, সেই কয় পার্সেন্ট আমরা ঠিকই কম নিয়ে নেব। অর্থাৎ এটা হচ্ছে আমার এই রেখাই বলে দিচ্ছে আমি এটা কিন্তু করব। দেখেন করে দিচ্ছি, এই দেখেছেন, প্রত্যেকের হাতে ওই রবি রেখা দেখুন। যারা যশস্বী হয়েছেন
রবি রেখা হৃদয় রেখা ভেদ করেছে। যারা খ্যাতিমান হয়েছেন, প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত হয়েছেন, তাদের রবি রেখা ভাগ্য রেখায় যুক্ত হয়েছে। যারা যে থমকে গেছেন, তাদের রাহু রেখায় গিয়ে রবি রেখা থেমে গেছে। এরকম দেখে দেখে বিচার করে আমার মতো যদি শয়তান এইটা বের করতে পারে, তাহলে আপনারা ভালো মানুষ কেন পারবেন না, এটি বুঝতে হবে। স্যার, রবির স্থানে ছোট্ট একটা দাগ থাকলে কি হবে? আর হ্যাঁ সেটা হ্যাঁ, যদি ওগুলো আসবো পরে। তো রবি সেটা যদি রেখায় ক্রস থাকে, তিল, জব, ক্রস, জাল যে কোনো চিহ্ন বা কর্তনকারী চিহ্নই অশুভ, যে কোনো রেখা। এইবার রবির ক্ষেত্রে কোন রকম রেখা মানেই অশুভ, মানে আমার রবি অশুভ। স্যার আপনারা স্যার জানেন যে আমার তুলায় হচ্ছে রবি, মানে স্যার আমার কাগজটা একটু কার্তিক দেখেন মাসে স্যার, জন্ম। আমার কাগজটা সবার একটু উত্তর দেখেন স্যার। পেয়ে যাবেন এই ক্লাসে, একটু অপেক্ষা করুন। তো না স্যার, আমি আমি আপ- দেখাতে যাচ্ছি স্যার, এই এই হ্যাঁ যে ভাই, রবি রেখাটা স্যার, এই হ্যাঁ কাগজটা কই, একটু দেখেন স্যার। কাগজ কিসে দিয়েছেন? এই যে ভিডিওর সামনে ধরছি স্যার, ভিডিওর সামনে? আপনাকেই তো কই আমি দেখতেছি না। আমাকে দেখা যাচ্ছে না। নীরজ স্যার, এই হ্যাঁ দেখেছি। আর একটু দূরে ধরেন, আর একটু দূরে। হলো না, না বুঝতে পারিনি। এই যে রবি রেখাটা এরকম স্যার। গ্রুপে দেন স্যার, আমি গ্রুপে দিয়ে দেন বুঝতে পারছি। স্যার। হ্যাঁ গ্রুপে দেন। রেল লাইনের মতো স্যার, রেল লাইনের মতো। হ্যাঁ, না, দুটো তো এই দুটো যে রবি রেখায় আমাদের দেখতে হবে যে রবি রেখা যদি কখনো এই বিবাহ রেখা গিয়ে কেটে দেয়, সেটি হচ্ছে প্রতিপত্তিপূর্ণ ঘরে বিবাহ হবে, কিন্তু সেই বিবাহে সুখ থাকবে না। আবার যদি শনির ক্ষেত্র থেকে এসে রবি রেখাকে কর্তন করে, সেটিও কিন্তু কোনো ক্রমেই শুভ হবে না। যদি শুক্র বন্ধনী হয়ে রবি রেখাকে কর্তন করে, তাহলে তার কিন্তু ওই প্রেম রোমান্স বিনোদনের দিকে বেশি ঝুঁকবে, গান বাজনা আঁকা লেখা ফাটকাবাজি এইসবের দিকে বেশি যাবে। এমনকি সুকান্ত সরকার মহোদয়ের হাতে মনে হয় সম্ভবত শুক্র বন্ধনী থাকতে পারে। না হলে উনি এত কৌশলী কেন? সুকান্ত সরকার নাকি সুকান্ত মন্ডল কি যেন, মাগুরা যিনি, উনার হাতে এই সরকার। শুক্র বন্ধনী বা গুজ্জ ক্রস চিহ্ন এটি থাকার কথা। না থাকলে উনার এত বড় মানে চমকপ্রদ বা চমক দেখানোর মতো ক্যালিবার উনার ভিতর হতে পারে না। তো এই যে রবি রেখা কর্তন করার পরেও শুক্র বন্ধনী কেন শুভ ফল দিয়ে থাকে, সেটিরও কিন্তু আপনাদের আগে একটু পড়ুন, পরবর্তীতে যদি সুযোগ থাকে তাহলে এক্সট্রা এক্সট্রা ক্লাসে ক্লাসে আলোচনা করা যাবে। আর যদি সময় পাই তাহলে শুক্র বন্ধনী নিয়ে একটু আলোচনা করে নেব। তো এই যে রবি কেটে দেওয়ার পরেও সে নির্দিষ্ট কোনো দিকে জৌলুস দেখাতে সক্ষম হয়ে থাকে। আর রবি রেখায় তিল মানে রবি রেখা থমকে দিল, রবি রেখায় জব মানে রবি রেখা সে, জব মানে কিভাবে হয় আপনারা তো বুঝেছেন, যে জব হচ্ছে রবি রেখা এইভাবে জব হয়, এই এই এই। তাহলে জব যদি হয় দুই পাশে ট্যাবলেটের মতো ফুলে গেছে, অর্থাৎ সে সরাসরি ওখানে জল পচন ধরন ধরে জলটা প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেখানে জল দাঁড়িয়ে যাচ্ছে, ড্রেনে যদি জল দাঁড়িয়ে যায় সেটি দুর্গন্ধ হয়। নদীর জল যদি দাঁড়িয়ে যায় তাহলে নদী মরে যায়, নদীর স্রোত কমে যায়। আর স্রোত কমে গেলে নদী বাঁচে না। আর যদি কিসের, আর কি হয়, বদ্ধ জায়গায় জল জমলে গন্ধ হয়। আর জল যদি নদীর জল বেঁধে যায় তাহলে নদীর গভীরতা হারায়। আর কি হয়, ওই যা হয় আর কি, এইগুলো। তো জবেই। আর হচ্ছে তিল যদি থাকে, সেটিও তার গতিপথকে বাধার সৃষ্টি করে অন্ধকারে নিমজ্জিত করে। তখন রবির সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট হয়। আর হচ্ছে রবির ক্ষেত্রে যদি জাল চিহ্ন দিয়ে আটকে দেয়, তাহলেও কিন্তু রবিকে জড়িয়ে পেঁচিয়ে একেবারে আটকে ফেলে। এবার জেকে দেব স্যারের পালা রবি রেখা নিয়ে। স্যার আমি সময় পাইপ 3 থেকে 5 মিনিট। পাইপ হ্যাঁ আপনি চিহ্নটা যেটা দিলাম স্যার। পাঠিয়েছেন ওইটা বলে নি, সরি সরি সরি। এটা পাইপ স্যার, পাইপ পাইপ। হ্যাঁ, পাইপের মতো যদি হয় একাধিক রেখা, তাহলে এবার পাইপের উপরের অংশ, এটার উত্তর কিন্তু পেয়ে গেছেন। নীরজ স্যার খেয়াল করেননি। ওই যে বললাম যে নদীর এই পাইপের মতো রবির ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে, রবি উপরের দিকের অংশে জল যোগ বেশি নিয়েছে, মানে সে বেশি পেয়েছে, মাঝখানে এসে চেপে গিয়েছে, আবার পরে গিয়ে প্রসারিত হয়েছে। ওই যে বললাম নদীর স্রোত যদি কমে যায়, তাহলে বাকি অংশ বুঝে যায়, বুঝি মানে নদীর গভীরতা হারায়, মানে তার ক্ষমতা হারায়। নদীর যে জলুস, স্রোতই তো নদীকে বেগবান করে। তো বেগবান তাকে বেগবান কমিয়ে দিয়েছে পাইপের মতো হয়ে।
পাইপের উপরের মাথা প্রসারিত, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে বা সূর্য আলো তাকে দিচ্ছে, কিন্তু সে পরিপূর্ণরূপে নিতে পারছে না। যেমন অনেকে যাদের পেট ফাঁপা বা পেট চাপা, পেট ফাঁপা আর পেট চাপা, আহার স্বাস্থ্য খাওয়ার উপর নয়, হজমের উপর নির্ভরশীল, এটা আয়ুর্বেদের সূত্র। তো খেলেন আপনি প্রচুর, পেট মোটা হলো, হজম যদি না হয় তাহলে কিন্তু স্বাস্থ্যটা ভালো হবে না। তো এখানে আমরা আহার গ্রহণ করতেছে বেশি, মাঝখানে এসে আহারটা চেপে যাচ্ছে, চেপে যেয়ে কি হচ্ছে, হজম হয়ে ওটা পাকাচ্ছে না, পাকায় ঘোলা হচ্ছে না, না হওয়ার কারণে জাম থেকে সে বড় আকারে বের হচ্ছে। তাহলে পরবর্তীতে তার লোভ লালসা চতুর্দিকে ধাবিত হচ্ছে, আর একটু খাই খাই করছে, কিন্তু মাঝখানে তো তুমি খেয়ে হজম করতে পারোনি, তাহলে স্বাস্থ্যটা সুস্বাস্থ্যের অধিকারী হবে কি করে? ঠিক তদনুরূপ তাকে যদি 100 টাকা দেওয়া হয়, মাঝপথে সে গিয়ে ওই 100 টাকা দিয়ে বিনিয়োগ করে বা ব্যবসা করে বা ধরুন চাকরির জন্য বিনিয়োগ করে, লেখাপড়ার জন্য বিনিয়োগ করে, সে ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, একটা জায়গায় চাপা জায়গায় থাকবে। পরবর্তীতে গিয়ে তার ওইটুকু শিক্ষা নিয়ে আমার মতো মানে অল্প বিদ্যার ভয়ঙ্করী, সারা জ্যোতিষ শিখেছি, জ্যোতিষ লিখতেই পারি না যে এরপরে কি দিতে হয়, আমি এসেছি জ্যোতিষ শিক্ষা দিতে। ঠিক তদনুরূপ শিখেছি ভালো ভালো পণ্ডিতের কাছ থেকে, আমি গ্রহণ করেছি একটুখানি, আর এখন ডেলিভার দিতে চাচ্ছি আমি বেশি। তা কি হবে? শালা ঠস ঠসে ফসে দুটা আপনার এখনো মারেননি, এটাই তো কপাল। এই পাইপ রেখা কিন্তু যদি উপরের দিক মেলানো থাকে তাহলে ওই কল হবে, নিচের দিকে মেলানো থাকলেও ওই কল হবে, এই যা বললাম এই হবে। যদি মাঝখানে ওই জবের মতো ট্যাবলেট থাকে তাহলে সে গ্রহণ করবে, পেটের মধ্যে রেখে দেবে তার বিদ্যা, দেবে না, দেবে না, দেবে না। বহু লোকের কাছে গেছি যে আমাকে একটু শিখিয়ে দিন, একটু 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 জ্যোতিষ করে খাবো, দেন না, একটু শিখিয়ে কিভাবে হাত দেখতে হয়, কিভাবে একটু এই করতে হয়, দেন না। কিন্তু আমি কিন্তু বলেছি জীবনে কারো কাছে 15 মিনিট একটানা বসে কখনো জ্যোতিষ শিখিনি। একমাত্র আমার মায়ের বাবা দাদুর কাছে রাত্রে ঘুমাতে গিয়ে যতক্ষণ না ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত মন্ত্রতন্ত্র শিখেছি। কি শিখেছি? প্রথমে প্রণাম করি দেব হরিকালে, যাহার স্মরণে বিষ ঘার মুখে চলে, তদন্তে প্রণাম করি মাগো গঙ্গা ভাগীরথী, অষ্ট নাগে প্রণাম করি ভূমি দিয়ে গড়ি, 64 নাগের বিষ্মা চরণে প্রণামী, পদ্মার স্মরণে বিষ ঘার মুখী আনি। বন্দিনু মনসা দেবী চরণ ধরিয়া সেবী, নিজ গুণে কর কল্যাণ কর রোষ, মার মনে এত দোষ, মা হয়ে হয়েও না নির্দয়, যারে খায় কাল সাপে কি করে তার উজার বাপে, সাক্ষী তার বেহুলা লক্ষিন্দার, টু করে ফেলে দিলাম মহাদেবের পায়, পদ্মার স্মরণে বিষ ঘার মুখী আয়। মানে এইসব শিখেছি, বুঝতে পারছেন? দেখতে দেখতে পারতাম না তখন, মানে শিখছি বলে কি লেখবো, ধর শুনে শুনে নি। তো এইগুলো ছাড়া আর কখনো মানে 15 মিনিট একটা না কোথাও শিখিনি। পেয়েছেন নীরজ স্যার আপনার উত্তর? স্যার হ্যাঁ স্যার, আমার একটা পাই প্রশ্ন স্যার। ছিল। প্রশ্ন আরো পরে, আজকে আরো 2টা টপিক পরে রয়েছে, পরে প্রশ্ন লিখে রাখুন, প্রশ্নের উত্তর দেব। এবার আসেন জেকে দেব স্যার, 5 মিনিট রবি রেখা নিয়ে। রবি রেখায় বিচারের ক্ষেত্রে সবাই যে কথাটা প্রচলিত হারে বলে, তা আমি বলবো আপনারা এই কথাটা বলতে চান না। যেমন একটা খুব ভালো সানলাইন পাইলেই বলে দেয় যে আপনার সরকারি চাকরি হবে, ঠিক আছে? আর সে বলছে স্যার আমি তো ক্লাস 2 পর্যন্ত লেখাপড়া করছি, সরকারি চাকরি কি করে হবে? তো এইবার হচ্ছে জ্যোতিষীর মানে ফুটকাটা ফেটে গেল। এইবার হচ্ছে সে দামাই চাপা দেওয়ার চেষ্টা করলো আর কি, কিভাবে হচ্ছে এই কথাটাকে একটু ফিনিশিং দিয়ে ঘষে মেজে আবার হচ্ছে ভিজিট তো আদায় করতে হবে। তো বিষয় হচ্ছে আপনার সানলাইন যখন সুন্দর সুস্পষ্টভাবে একটা সানলাইন থাকে, তাহলে রবি যেহেতু সরকারের কারক, মানে এক সময় রাজার কারক ছিল, বর্তমানে যেহেতু রাজা নাই, আমরা সরকারকে সংযুক্ত করে বিচার করব। রবি যেহেতু সরকারের কারক, সরকারের সাথে তার একটা সংযুক্ত হবে। হৃদয় রেখাকে যদি ক্রস করে যায়, সেটা আরো সুনিশ্চিতভাবে নির্দেশ করে যে সেটা মানে সরকারের সাথে এক ধরনের সংযোগ দেবে। এখন সেটা চাকরির মাধ্যমে দিবে, সেটা নিশ্চিত আমরা কি করে হব? সেটা আমরা শনির ক্ষেত্রে দেব। যদি শনির ক্ষেত্র আমাদেরকে এটা নির্দেশ করে যে ব্যক্তি হচ্ছে চাকরি করবে, ঠিক আছে, তাহলে সেটা চাকরির মাধ্যমে
আপনার হচ্ছে সেই সানলাইনের রেখাটার আমরা নির্দেশ করব যে আপনি সরকারি চাকরি হবে। তো তার আগে আমাদেরকে দেখে আসতে হবে চাকরি করার জন্য তো একটা নির্দিষ্ট মানের লেখাপড়া প্রয়োজন। তো আমাদের বৃহস্পতির ক্ষেত্রে দেখে আসতে হবে যে বৃহস্পতির ক্ষেত্রে কি বলছে, যে সে আদৌ লেখাপড়া করবে কিনা। আবার হচ্ছে শুক্রের ক্ষেত্রে দেখতে হবে তার লেখাপড়ার মাধ্যমে, মানে তার যে আপনার হচ্ছে একটা সরকারি চাকরি করার জন্য তার তো আপনার হচ্ছে বহিরাবরণের যে সৌন্দর্য সেটাও ফুটে উঠতে হবে, কারণ সরকারি চাকরিতে তো সেরকম কিছু না থাকলেও হয় না। তো এই জায়গাটাকে দেখতে হবে। আমাদের রবির আঙ্গুলটাকে দেখতে হবে। রবির আঙ্গুলটা যদি স্ট্রেইট হয়, রবির আঙ্গুলের যে প্রত্যেকটা যে পর্ব আছে, পর্বগুলো যদি সুন্দর হয়, তবে চাকরি হওয়ার ক্ষেত্রে শুধু সানলাইনই সাপোর্ট দেবে না, সেক্ষেত্রে আপনার সাপোর্ট দেবে। ধরেন কারো রবির আঙ্গুলটা আপনার হচ্ছে বেঁকে আছে শনির আঙ্গুলের দিকে, তাহলে শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। যেহেতু রবির আঙ্গুলটা শনির দিকে বেঁকে আছে, তার মানে তার কর্মটাকে বেশি ইঙ্গিত করছে। শনির ক্ষেত্রে ধরেন আপনার হচ্ছে একাধিক রেখা আছে, ভগ্ন ভগ্ন রেখা আছে। তো শনি হচ্ছে কি আমাদেরকে কঠোর পরিশ্রম দেয়। শনি হচ্ছে আপনার বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে নেয়। তাহলে আপনার হচ্ছে এই ধরনের অভিজ্ঞতা তার যেহেতু অর্জন হবে, মানে একাধিক চাকরি টাকরি হওয়ার পরে একটা পর্যায়ে সরকারি চাকরি তার হবে এবং তার হচ্ছে জীবন ফুলে ফেঁপে আনন্দিত হবে। হ্যাঁ, একটা ব্যাপার। সানলাইন থাকলে হচ্ছে যেহেতু রবি সম্মানের কারক, তাহলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে। এখন এই সম্মান বৃদ্ধির জন্য ধরেন সানলাইনটা যদি আপনার হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায়, তাহলে সে হৃদয়বান মানুষ হবে এবং এই কারণে তার হচ্ছে সুনাম বৃদ্ধি পাবে। আবার সেটা যদি ব্রেইন লাইনটাকে ক্রস করে যায়, তাহলে হৃদয়বানের পাশাপাশি সে বুদ্ধিমানও হবে। ঠিক আছে? তো হৃদয়বান বুদ্ধিমান মানুষ মানে আপনার হচ্ছে সুনামের অধিকারী হবে। এখন এই সানলাইনে যদি আপনার ক্রস থাকে, এই সানলাইনে যদি আপনার জব থাকে, এই সানলাইনে যদি আপনার হচ্ছে তিল বিন্দু থাকে, তাহলে তার নাম হবে, এটা বলা যায়। তো নাম দুটোই হতে পারে, সুনাম হতে পারে এবং বদনাম হতে পারে। তবে সে নামের অধিকারী হবে। তার মানে চতুর্দিকে তার নাম ছড়িয়ে পড়বে। এখন সেই নামটা সুনাম হবে না দুর্নাম হবে, সেটা হচ্ছে এই তিল বিন্দু ক্রস বলে দেবে। আবার হচ্ছে আপনার ধরেন রবির আঙ্গুলটা বেঁকে আছে। ধরেন আপনার হচ্ছে আমরা আঙ্গুলের যে তিনটে পর্ব আছে, তিনটে পর্বকে যদি আমরা 25 25 25 করে 3 25 75 বছর ধরি, তাহলে ধরেন রবির আঙ্গুলটা আপনার হচ্ছে আহ, শনির দিকে বেঁকে আছে। কিভাবে বেঁকে আছে সেটা ধরুন আপনার হচ্ছে প্রথম পর্ব, নিচের থেকে প্রথম যে পর্ব সেই পর্বের উপরে গিয়ে শনির দিকে মারাত্মকভাবে কার্ভ হয়ে আছে। আর রবির ক্ষেত্রে আপনার যে তিল বিন্দু ক্রস আছে। ঠিক আছে? এখন তিল বিন্দু ক্রস যেহেতু রবির ক্ষেত্রে আছে, তার মানে হচ্ছে তার কিছু কিন্তু নাম হবে। নাম বলতে সুনাম দুর্নাম দুটি হতে পারে। তো যেহেতু আপনার তিল বিন্দু ক্রস আছে, আমরা দুর্নামটাই ধরে নেবে, তার একটা দুর্নাম হবে এই বয়সে। মানে 25-এর পর যেহেতু কার্ভ হয়েছে, 25-এর পরে। শনির ক্ষেত্রে যে শনির দিকে যেহেতু আঙ্গুলটা কার্ভ হয়েছে, তার মানে হচ্ছে তার কর্মের দ্বারা তার কিন্তু দুর্নাম হবে। এখন এই প্রশ্ন করতে পারে তখন অস্তরেখা বিচার একটা কঠিন বিষয়। আমি মনে করি আমি আপনার হচ্ছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি হরোস্কোপ বিচার করা খুবই ইজি একটা বিষয়। আপনি হচ্ছে সবকিছু বলে দেবেন আর মানে ব্যক্তি বলবে হ্যাঁ 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 ঠিক আছে। তো অস্তরেখায় কিন্তু সেটা না। অস্তরেখায় প্রশ্নের পর প্রশ্ন আসবে, তখন বলবে যে হ্যাঁ আপনি মানলাম আমার কর্মের দ্বারা আমার হচ্ছে দুর্নাম হবে। তো কি ধরনের কর্ম? এখন আপনার শুক্রের ক্ষেত্রে দেখতে হবে সেটা পুরুষ হলে নারী গঠিত কিনা, নারী হলে পুরুষ গঠিত কিনা। ঠিক আছে? মানে অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য কারণে হচ্ছে আপনার কাম বাসনাজনিত যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটার কারণে কিনা। আবার যদি আপনি যার হাত দেখছেন তিনি যদি নারী হয়, তাহলে কিন্তু তার মঙ্গলের ক্ষেত্র দেখতে হবে। আবার রাহুর ক্ষেত্র দেখতে হবে, কারণ এই সেই মোহ, সেই যা কিছু আছে অতি করে দেয় কিন্তু সেই রাহু। রাহুর ক্ষেত্র আপনাকে দেখতে হবে। তো এই তিনটা ক্ষেত্র দেখে আপনার সিদ্ধান্তে বসতে হবে যে তার দুর্নামটা আসলে কোন দিক থেকে আসবে। রাহুর ক্ষেত্রে যদি আপনার হচ্ছে খুব এফেক্টিভ হয় এবং রাহুর দ্বারা যদি আপনার হচ্ছে দুর্নামের কারণ হয়, তাহলে সে কিন্তু জুয়া খেলে দুর্নামের কারণ হতে পারে। আপনার বাপদাদা স্যার যেটা বলছেন ওয়াই আকৃতি, প্রচুর সম্পদ বাপদাদার কাছ থেকে পেলো, আর সে জুয়া খেলে আপনার হচ্ছে সম্পদ হারিয়ে ফেললো, নেশা মদ্যপান করে সম্পদ হারিয়ে ফেললো, ভুলভাল বিনিয়োগ করে সম্পদ হারিয়ে ফেললো। ঠিক আছে? অথবা আপনার হচ্ছে রাহু মঙ্গলের ক্ষেত্র সাথে যদি আপনার যুক্ত হয়, ধরেন সানলাইনটা মঙ্গলের ক্ষেত্রে আসছে, সেখানে তিলবিন্দু ক্রসের সাথে যুক্ত হইলো। ঠিক আছে? আর ওই দিক দিয়ে আপনার হচ্ছে ওই একটা নির্দিষ্ট বয়সের পরে রবির আঙ্গুলটা হচ্ছে শনির দিকে কার্ভ হয়ে আছে, সেক্ষেত্রে হচ্ছে মারামারি ঝগড়া রক্তপাত মামলা মোকদ্দমা এই কারণে তার হচ্ছে
সুনাম নষ্ট হবে, দুর্নামের কারণ হবে। আবার হচ্ছে ধরেন রবি রেখা থেকে কোনো একটা রেখা শনির ক্ষেত্রে গেল, তো সেটাও নির্দেশ করছে যে তার হচ্ছে যে কর্ম, সেই কর্ম কিন্তু মানে একটু দুঃখ, দুর্দশা, বেদনা এগুলাকে সংযুক্ত করে দেবে, বা তার কর্মের মধ্যে যতটুকু পরিশ্রম দরকার ততটুকু পরিশ্রম যদি সে না করে তাহলে কর্মচ্যুত হতে পারে। এই নির্দেশনা আমরা পেয়ে যাব। রবির ক্ষেত্রে থেকে অনেক রেখা কিন্তু সরাসরি রাহুর ক্ষেত্রে চলে যেতে পারে। রবির ক্ষেত্রে থেকে অনেক রেখা আপনার চন্দ্রের ক্ষেত্রে চলে যেতে পারে। এখন রবির ক্ষেত্রে কোনো রেখা যদি চন্দ্রের ক্ষেত্রে চলে যায় তাহলে কি হতে পারে? অনেকে আছে আপনার যে আপনার শিক্ষার জন্য বিদেশ গমন করে, রবি কিন্তু শিক্ষার কারক গ্রহ, সেক্ষেত্রে রবির